গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং। আজ স্পেশাল ডে, ভ্যালেন্টাইন্স ডে। আজ আমাদের মধ্যে এমন একজন কুইন আছে যার সাথে আলাপ আমার খুব কম দিনের, বাট খুব কম দিনের আলাপেও আমাদের মধ্যে একটা দারুণ বন্ডিং তৈরি হয়ে গেছে। কি পায়েল, তাই তো? এক্স্যাক্টলি। সুতরাং আজ আমরা এই স্পেশাল ডেতে ওর মতন একটা ব্যস্ত মানুষকে কাছে পেয়েছি। আজ আমরা ওর সাথে আড্ডা মারবো এবং ভ্যালেন্টাইন শেয়ার করব। সুন্দরীদের সাথে ভ্যালেন্টাইন্স ডে তো একটা ভালো সম্পর্ক আছেই। যাই হোক, পায়েলের থেকে জানতে চাইবো, পায়েল তুই তোর ইন্ট্রোডাকশন দে। মাইক আমি করছি। আচ্ছা, আমি হলাম পায়েল দেবনাথ। আমি বাই প্রফেশন আমি একজন ব্যাংকার। আমি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে জব করি। এর সাথে ছোটবেলা দেখা একটা স্বপ্ন ছিল যে একদিন বিউটি কুইন হব। আর আমি প্রাইড অফ মিসেস ইস্ট ইন্ডিয়া ফার্স্ট রানার আপ হলাম। আর তার সাথে সাথে এখন আমি এই ইন্ডাস্ট্রিতেও অ্যাজ এ মডেল কাজ করি, আর অ্যাজ এ জুরিও আমি গেছি। তো এটাই ছোট্ট করে একটু ইন্ট্রোডাকশন পায়েলের। একদম অডিও ক্লিয়ার। চলো না, ঠিক আছে, বল আরেকবার রিপিট, সরি। আচ্ছা, তুমি কোথায়? যাই হোক, শুনলেন তো। আচ্ছা পায়েল, আমাদের মধ্যে আলাপ কিভাবে একটুখানি বলতো। আচ্ছা, আমাদের মধ্যে আলাপটা আমার এখনো মনে আছে। আমি খড়গপুরের জন্য যাচ্ছিলাম রাইজিং স্টারের আমার এজ এ জুরি মেম্বার। তো সেখানে আমার এখনো মনে আছে, আমাদের গাড়ির মধ্যে একজনা বলেছিল যে জেডি স্যাররা বেরিয়ে গেছেন। ঠিক আছে, তো আমি বললাম জেডি স্যার দেখি। তো দেখলাম, তো আমাকে বলা হয়েছিল যে উনি হলেন ইন্ডাস্ট্রির বাবা। তো আমি তখন সত্যি কথা, আমি তখন একদম নতুন, আমার ফার্স্ট আমি ভাবছিলাম যে ও আচ্ছা অনেকই উচ্চতম একজন হবে, কিভাবে কথা বলবো বা কিছু। তো আমি নিজে একটু সাইলেন্টলি একটু আলাদাভাবে রেখেছিলাম। তো সে খড়গপুরে প্রচন্ড ঠান্ডা ছিল, সেদিকে প্রচন্ড ঠান্ডা। তখন হঠাৎ করে দেখছি রুমা ম্যাডাম আর আমাদের জেডি স্যার উনি আসলেন, এসে আমাকে নিজের শালটা দিলেন, দিয়ে বলছে এত ঠান্ডা লাগছে, একটু শালটা তুমি নাও। মানে আমি সিরিয়াসলি বলছি, মানে এত ডাউন টু আর্থ পার্সন এরা। আমি ভাবতেই পারিনি যে, মানে আমি তো তখন আমি ওনাদের সাথে যে কথা বলবো সেটাই ভাবতে পারিনি। বিকজ যাই হোক না হোক, এটা এসে যায় সবার মধ্যে যে কিভাবে এত একটা লোকের সাথে হঠাৎ গিয়ে কথা বলবো, তুমি কে, তোমাকে চিনি না, বাট ওনাকে সবাই চিনে। তো সেটাই ফার্স্ট আলাপ ছিল, তখন জেডি স্যারকে আমি ফার্স্ট টাইম চিনেছিলাম। তো এইভাবে আলাপ হয়েছিল। তো ওই আর কি একটা খুবই সুন্দর ঘটনা দিয়ে আর কি আলাপটা হয়েছিল আমাদের। ইয়েস, আসলে এবার সত্যি কথাটা বলি, তোকে না সেনকে হেবি সুন্দর লাগছিল। এবং রুমা ম্যাম আমরা দুজনেই, আমরা দুজনেই তোর দিকে কিন্তু তাকাচ্ছিলাম। রুমা ম্যাম একটা নজর দিয়ে তাকাচ্ছিল, আমি বললাম দেখো কি সুন্দর হাইটটা। আমাদের দুজনের মধ্যে এমন একটা ব্যাপার, বন্ডিং আমাদের মধ্যে চলে। তো সেরকমই একটা ব্যাপার আমাদের মধ্যে হয়েছিল। এবার ওর যে ড্রেসটা ছিল সেটা ভীষণ সুন্দর ছিল, বাট রুমাদি কিন্তু প্রথমেই রুমা ম্যাম শুরুতেই বলেছে ওরা কিন্তু খুব কষ্ট পাবে। তো আমাদেরকে আমাদের রাইজিং স্টারের ম্যামের নামটা কি, আরজু ম্যাম সেদিনকে আমাদেরকে যে শালটা দিয়ে আমাদেরকে সম্মান দিয়েছিলেন, সেই শালটাই আমাদের গায়ে পড়া ছিল। এবং রুমা ম্যাম আমাকে বলল দেখো ও কষ্ট পাচ্ছে, ও কষ্ট পাচ্ছে। তখনই আমি উঠে যাই এবং ভগবান আলাপ করার সুযোগ দিয়ে দেয় একটা। আজকে সেই আলাপ, আজকে আমরা কফি উইথ জেডিতে বসে আছি। সুতরাং এটাই ভগবানের সৃষ্টি, এটাই জগৎ, যে আমরা একে অপরের সঙ্গে কারুর না কারুর মাধ্যম দিয়েই আমাদের যোগাযোগ হয়, তাই তো পায়েল? কমেন্টস পড়ি একটু আগে। রমা মালি লিখেছে গুড ইভিনিং স্যার অ্যান্ড পায়েল। রমা। পৃথা লিখেছে গুড ইভিনিং। পৃথা, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড ইভিনিং। রমা লিখেছে পায়েল খুব ভালো ও মিষ্টি মডেল। ইয়েস শি ইজ। মানে আমিও ওর সাথে মিশে বা ওর সাথে কথা বলে আমিও ভীষণ অভিভূত। বিকজ আমাদের বেঙ্গলি কমিউনিটির মধ্যে বিশেষ করে এটা আছে, আমরা যদি এইটুকুনি কিছু করে নিলাম তো ভাই আমি তো সেরা। বাট আমি পায়েলের মধ্যে সেটা দেখিনি। স্টিল ও যথেষ্ট যথেষ্ট না, সরি এটা উচ্চারণটা করা ঠিক হয়নি, মানে ও খুব পোলাইট এবং সবার সাথে এত ভালো মিশতে পারেও। যাই হোক, পায়েল নামের মেয়েরা একটুখানি
সবার সাথে মিশতে পারে। আমি 3টে পায়েল দেবনাথের সাথে আমার কন্ট্যাক্ট আছে, একটা তুই আর একটা আমাদের, একটা ও আমাদের বাড়ির মেয়ে, ও আমাদের স্টুডেন্ট, আচ্ছা ও আমাদের স্টুডেন্ট প্লাস আমি ওর কাছে বাবা, রুমার ওর কাছে মা। যার সাথে বিয়ে হয়েছে রাহুল, সে আমার বেস্ট ফ্রেন্ডের ছেলে। ওকে। আর একটা পায়েল দেবনাথ আমাদের আইটা ক্লাবেই আছে, সেও ভীষণ সুন্দরী। পায়েল নামের মধ্যেই একটা বেশ সুন্দর সুন্দর ব্যাপার আছে। যাই হোক, এবার পায়েল, এমন কিছু অজানা কথা যেটা হয়তো তুই অনেক দিন ধরে বলতে চেয়েছিস, সেরম কিছু তোর থেকে আজকে আমরা শুনবো। এটা তোর শো, তুই আজ যেটা বলতে চাইবি সব তুই বলবি। শুরু কর। আমার আমি যে জেনারেশন থেকে আসি, সে জেনারেশনে অতটা ইন্ডাস্ট্রিতে যাওয়া বা অতটা তখন ফেসবুক ছিল না, অতটা গুগল ছিল না যে কোনটা সত্যি কোনটা মিথ্যা, অতটা অ্যাডভান্স ছিল না। তো সে সময় ছোটবেলাকার সময় ছিল যখন আমি ভেবেছিলাম যে আমিও একদিন বিউটি কুইন হব। তো যথারীতি যা হয় ওই টাইমে আমার মনে আমার জেনারেশনে অনেকেই আজকে আমাকে সেই জায়গায় নিজেদেরকে ভাববে, কারণ ওর টাইমে আমাদের বাবা মা আমাদেরকে একটাই কথা বলেছিল, পড়াশোনা করতে হবে, কিছু হতে হবে, তারপরে তুমি নিজের স্বপ্ন বড় গিয়ে দেখো। হ্যাঁ, এটা এটা সত্যি কথা। আর সেখানে বাবা মাদেরই কোনো দোষ না, কারণ বাবা মারা নিজের জায়গায় ঠিক, বিকজ সবাই নিজের ছেলে মেয়েদেরকে কোথাও একটা জায়গা দেখতে চায়। তো সেখানে আমার বাবা অ্যাজ এ মডেল উঁচুতে উঠবে, বিউটি কুইন হবে, এই ব্যাপারটা আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে হ্যাঁ একটু কম দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তখনকার সময় তো আরো বেশি ছিল, একটা সেফটি ইস্যু ছিল। আজকে আমি জেডি স্যার এখানে আসি, আমি জানি জেডি, আজকে গুগলে সার্চ করি দেখে যাবো উনি কে। তখন তো কারোর নাম নিলেও আমরা বুঝতে পারতাম না তিনি কে, ঠিক আছে, কিছুই জানা যেত না। তো একটা সেফটি ইস্যু ছিল তখনকার টাইমে। তো মানে এটা আমার খুব মনের কথা। তো তখনকার সময় আমার বাবা একটা স্বপ্ন দেখেছিল যে আমি যেহেতু সরকারি চাকরি করি, তো আমার মেয়েও সরকারি চাকরি করবে। আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি বিকজ আচ্ছা, আমি আমি একটা সময় জানতাম হ্যাঁ। সরকারি চাকরি যারা করে তাদেরকে নাকি ভগবান উপর থেকে স্পেশাল কিছু স্পেশাল ব্লেসিংস দিয়ে পাঠায়, তাদেরকে নাকি ছুলেও নাকি পূর্ণই হয়। এটা আমি শুনে এসেছি। তো তো সেই হিসাবে আমি সরকারি চাকরিটা পাই। আমি সরকারি চাকরিটাও অ্যাজ এ মানে 9 মান্থ অফ প্রেগন্যান্সিতে আসলে পরীক্ষা দিয়ে পাই। রুমা ম্যাম আমাদের কাছে এমন একটা রেসপেক্টেড জায়গায়। হ্যাঁ। রুমা ম্যামের কমেন্টসটা তুই পড়। এই যে রুমা ম্যাম প্রথমে লিখেছে, গুড ইভিনিং অল। গুড ইভিনিং অল। আজ পায়েলকে ভীষণ মিষ্টি লাগছে, অবশ্য অলওয়েজ সুন্দর লাগে। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রুমা ম্যাম। তারপরে সোমা দাস কি লিখেছে? পায়েল সত্যি খুব মিষ্টি, তুই অনেক দূর যাবি। হ্যাঁ ম্যাডাম, থ্যাংক ইউ। ও রোজ সকালে অনেকটা দূরেই যায়। সোমা, রোজ সকালে অনেকটা দূর যায়। সুতরাং ওর এই জার্নি ভগবানকে ঠিক রিটার্ন দেবে, ঠিক তোর কথা অনুযায়ী ও অনেক দূরই যাবে। রাইট। তো আমি ওই কথা আবার কন্টিনিউ করছি। তো তারপরে আমি চাকরিটা পাই, পরীক্ষা দিয়ে আমি তখন 8 মান্থ প্রেগনেন্ট ছিলাম। তো বাবার স্বপ্নটা পুরো করাটাই তখন লক্ষ্য ছিল। আর তার সাথে আমি জানি যে আমি বাবার স্বপ্ন পুরো করার পরে আমি নিজের স্বপ্নটাও পুরো করতে পারবো, কারণ তখন আমাকে বলার কেউ কিছু থাকবে না। তো কত বছর বয়সে বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 29। আচ্ছা। তো তারপর আমি চাকরি পেয়ে যাই। চাকরি পাওয়ার পরে বাচ্চা আমার মানে উইদিন 1 মান্থের পরে আমার বাচ্চা হয়। তারপরে আমি নিজেকে একটু মেনটেন করি, বিকজ আই ওয়াজ লাইক 92 কেজি অ্যাট দ্যাট টাইম। Really? ইয়েস। কারণ তারপরে আমি নিজেকে মেনটেন করে দেন হঠাৎ করে চোখে পড়ে হিলস অ্যান্ড ক্রাউন্সের বিউটি পেজেন্ট, কাকুলি ম্যাডামের শো। কাকুলি ম্যাডাম আমাকে অনেক দিয়েছে, ওনার শোতে আমি পার্টিসিপেট করি। অ্যান্ড যেদিনকে পার্টিসিপেট করার পরে আমি দেখি, আর আমি যখন নিজেকে দেখি যে আমি ওখানে সাব টাইটেল থাকে, আমি 4খানা সাব টাইটেলে উইনার হই। আমি একমাত্র থাকি যে 4খানা সাব টাইটেলে উইনার হই। আর তারপরে আমি ফার্স্ট রানার আপ হই। ওখান থেকে যখন ক্রাউনটার অ্যাওয়ার্ডটা নিয়ে বেরোই, তখন আজকে আমার বাবা খুব প্রাউডলি আর আমার মা খুব প্রাউডলি লোকেদেরকে বলে যে আমার মেয়ে একজন গভর্নমেন্ট এমপ্লয় প্লাস
একজন বিউটি কুইন প্লাস একজন মডেল। তো প্লাস Plus? অলসো ওর সাথে আমার প্রথম যেখান থেকে আলাপ সেটা জুরি। হলো একজন জুরি। ইয়েস, এক্স্যাক্টলি। তার জন্যে স্বপ্ন দেখাটা ভুল না, স্বপ্ন পুরো করাটা না শোনার কোনো এজ হয় না, স্বপ্ন দেখার কোনো এজ হয় না, ঠিক স্বপ্ন পুরো করারও কোনো এজ হয় না। যাই হোক পায়েল, এই যে তোর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠা এবং রাত্রিবেলা শুতে যাওয়া, এই টোটাল ব্যাপারটা শুরু থেকে শেষ একটু শুনবো, আর সাথে শুনবো একঘেয়ে লাগে না? আমি রোজ সকালে 5টা নাগাদ উঠি। আমার ব্রাঞ্চটা হলো মচলন্দপুর। তো আমি আগে আমার মেয়েকে আর কি বাসে উঠাই। আমার মারও শরীর ভালো নয়, মার ব্রেন স্ট্রোক হয়েছিল, আমার মারও হার্টের মধ্যে একটু প্রবলেম আছে, মারও ঠিক করে হাঁটতে চলতে অতটা পারে না এখনো। তো আমি একাই আর কি আগে নিজের বাচ্চাকে বাসে বসিয়ে তারপরে সেই বনগা লোকালে যুদ্ধ ট্রেন, মানে আমি মোটামুটি আমি মার্শাল আর্টও জানি, তো মোটামুটি মার্শাল আর্ট করে আমি ট্রেনে তো উঠে যাই, ট্রেনে উঠে গিয়ে তারপরে আবার সেই অফিস থেকে আবার সেই ট্রেনে করে আমার মোটামুটি 2 ঘন্টা লাগে। মানে 2 ঘন্টা যাওয়া 2 ঘন্টা আসা। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ভেঙে ভেঙে যেতে হয়, তারপরে ওখান থেকে আবার অটো নিয়ে যেতে হয়। কিন্তু ওখানে গিয়ে একটা ভালো জিনিস যেটা লাগে, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে জব করি, ওখানকার মানুষরা যে এত সরল, মানে এত আমাকে বিশ্বাস করে, মানে ওদের মতে মানে ওরা আমার কাছে টাকাটা রেখে দিয়ে ওরা চলে যায়। ওরা বলে যে ম্যাডাম আপনি বাস রেখে দিন টাকা, আমাদের কোনো ব্যাপার নেই, আমরা জানি আপনার কাছে রেখেছি, টাকা ঠিক হয়ে যাবে, লিংক নেই ও কোনো ব্যাপার নেই, আমি জানি আপনার কাছে টাকা রেখেছি, ঠিক টাকা চলে যাবে, আপনি কিছু করবেন না, সে লিংক নেই, কোনো ব্যাপার নেই। মানে তো ওই যে, মানে আবার অনেকক্ষণ দাঁড়াবো হ্যাঁ এই হ্যাঁ বলে হ্যাঁ, ঠিক আপনি আছে, রাখুন। হ্যাঁ এক্স্যাক্টলি। প্রচন্ড আমাকে বিশ্বাস করে, প্রচন্ড ভালোবাসে, চারঘাটে লোকজন আমাকে প্রচন্ড ভালোবাসে। তো এইভাবে আর কি চলছে লাইফ, একঘেয়ে তো লাগে। তারপরে তোর মানে মানে ছুটি কটায় হয়? আমার ছুটি হয় 4:45টায়। তারপরে আমি ওই সেম আবার ট্রেনের মধ্যে যুদ্ধ করে উঠি, যুদ্ধ করে নামি। রোজ দিন ঝগড়া হয়, সবাই ঝগড়া করে, আমি ঝগড়া করি না, কেন কি আমার আর এনার্জি থাকে না ঝগড়া করার, সবাই লেবে যায়। বসার সিট পাস? এখন শিখে গেছি কি করে বসার সিট পেতে হয় আর কি, মানে আমি শুনেছি যারা ট্রেনে রেডি প্যাসেঞ্জারি করে তারা খুব গুন্ডা মার্কা হয়, তারা হচ্ছে ভাই বসতে দিতে হবে, বসতে দিতে হবে, তা না হলেই হ্যাঁ হ্যাঁ, ওই 4 নম্বরের সিটে আর কি এমনি করে ঢ্যাং করে বসতে হবে, না হলে কেউ বসতে দেবে না। ওই বসার সিটটা পাওয়াটা খুব মাস্ট। ও মানে তোরা তো লেডিস সিটে উঠিস নাকি? নাকি লেডিস সিটে উঠে, কিন্তু বনগা লোকালে, সরি টু সে, বনগা লোকালে জেনারেল কম্পার্টমেন্টস আর মাচ মোর বেটার দ্যান লেডিস কম্পার্টমেন্ট। কিন্তু আমি লেডিসে উঠি, সেটা কিছু করার নেই, বাট আমি 2 জায়গায় উঠে দেখেছি, অনেক বেশি জেন্টলম্যান বনগা লোকালের ছেলেরা, কিন্তু লেডিসরা সারাক্ষণ ঝগড়া করতে থাকে, সারাক্ষণ সারাক্ষণ। সত্যি? মানে আমরা যেটা এগুলো রিলসে দেখি সেগুলো সত্যি? হ্যাঁ সত্যি, সব সত্যি, সব সত্যি। মানে রীতিমতো রিলসে দেখাচ্ছে ওকে চুল ধরে মারছে, ওকে এই করছে, ও করে ওই করছে। অত অব্দি যাওয়া যায় না, যেতে পারে না তো, বাট ঝগড়াঝাটি তো হয়, মানে জেনারেলি এই তোমার চুল বাঁধো, এই তোমার হাত ছড়াও, এই আমাকে অনেকজনা বলেছে এই তোমার হাত ছড়াও, আমি বলে আরে ভাই কি আছে ভাই, আমার হাত আছে তো কি হচ্ছে, তোমার কি ফিল হচ্ছে নাকি কিছু আমার হাত রাখা? ডাইরেক্ট এটাই বলেছিলাম, তারপরে কি চুপ হয়ে গেছে। ওদেরকে এভাবে উত্তর দিলে চুপ হয়ে যায়। ও ভাই স্মার্টলি উত্তর দাও, আমি লাইফে এটাই শিখেছি ভাই, স্মার্টলি উত্তর দাও, নিজের কাজ নিজে করো, জিও আর জিনে দো। ইয়েস, জিও আর জিনে দো। তো এটা ভাবেই আমার লাইফ চলছে। এবার তুই এখানে ঢুকিস কটায়? আমি এখানে ঢুকি 7টায়। 7টায়। দেন তারপরে ঢুকে মেয়েকে পড়াই, মেয়েকে আমি পড়াই, আমার মেয়ে কোনো টিউশন পড়ে না, তো মেয়েকে আমি পড়াই, বিকজ আমার মনে হয় যে আমি এডুকেট হয়েছি কেন যদি মেয়েকেই টিউশন দিই, তো মেয়েকে আমি পড়াই। মেয়েকে পড়ানো টানার পরে তারপরে মার কিছু কিছু কাজ থাকে, ওগুলো সব করে টোরে দেন তারপরে আমরা ব্যাক টু স্লিপ। ভাবা যায় যে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা হচ্ছে ওর কাজের টাইম, মানে ওর জার্নি, 8 ঘন্টার ডিউটি, 8+ 8 ঘন্টার ডিউটি, দেন এসে আবার ফ্যামিলি সামলানো,
যেটা আমি সব সময় এক ঘর বেশি হয়তো বলি আমি, যে সত্যি ছেলেরা যতটা না ব্যালেন্স করতে পারে, মেয়েরা কিন্তু অনেক বেশি ব্যালেন্স করতে পারে। আমরা ছেলেরা হয়তো বাড়ি ফিরে কেউ ক্লাবে চলে যায়, কেউ একটু আড্ডা মারতে চলে যায়, শীতকালে ব্যাডমিন্টন খেলতে চলে যায়, কিন্তু আর এখন মোবাইল। সেখানে একটা মেয়ে, সে এসে তার বাচ্চাকে টিউশন পর্যন্ত না দিয়ে নিজে পড়াচ্ছে। ভেরি গুড, এটাই ইন্সপিরেশন। মধুমিতা মাইতি ঠাকুর লিখেছে, গুড ইভিনিং দাদা অ্যান্ড পায়েল। দাদা অ্যান্ড পায়েল মানে বুঝতে পারলাম। মধুমিতা মাইতি ঠাকুর, আমি যেটুকু জানি তুই একটা বাচ্চা মেয়ে, 20-22 বছরের মেয়ে। পায়েল না, নয় পায়েল ম্যাম, নয় পায়েল দি। পায়েল, আমি তো পায়েলটা পড়লাম না, ওটা দি পড়ছি। পায়েল দি খুব ভালো। ওর সাথে, সরি ওনার সাথে ফার্স্ট খিরাইতে আলাপ হয় আমার। ওনার ব্যবহার কথা খুব ভালো অ্যান্ড খুব মিষ্টি মেয়ে। ইয়েস ইয়েস। নিতু সিং ভুনিয়া লিখেছে, গুড ইভিনিং স্যার, কেমন আছেন? খুব ভালো আছি নিতু। যাই হোক, এবার আমাদের যেটা জিজ্ঞাস্য, আচ্ছা আমার ব্যাপারে তুই কবে শুনেছিস প্রথম? মানে এই সেই দিনকে যেতে যেতেই শুনেছিস? যেতে যেতেই আমি বলছি অমিত রিপোর্টার, হ্যাঁ, ও যেতে যেতেই ফটো দেখিয়েছিল, এই যে জেডি স্যার বেরিয়েছে। তো ফার্স্ট আমি নাম মানে তখনই শুনেছিলাম, বিকজ আমি ইন্ডাস্ট্রিতে একদম নতুন। আমি প্রাইড অফ মিসেস ইস্ট ইন্ডিয়া হিলস অ্যান্ড ক্রাউন্সে উইন করেছিলাম ওই সেপ্টেম্বর মাসে। দেন তো তারপরে তো সমাধি থেকে দেন ওখানে আরজু ম্যাডামের থেকে দেন জেডি স্যার, এত অব্দি এসে এখন কিন্তু রেগুলার একটা ফেস, যেখানে ওকে অনেকে চিনে গেছে। আর খিরাই ট্রিপটা তোর কাছে কতটা এনজয়েড ছিল, এবং খিরাই ট্রিপের অঘটনটাও বলবি। হ্যাঁ, তো আমার খিরাইতে আমরা গেছিলাম সকালবেলা। এবার স্যার আমাদের লিডার স্যার ছিল আমাদের ট্রেনে ওঠানোর জন্য। তো আমাদের একটা ট্রেন এসছে, স্যার বলছে এটাই যাবে বলে সবাই একদম চড়া লোকদেরকে আগে রেখে দেওয়া হয়েছিল, যাতে আমরা সবাই জায়গা পাই। সেই চড়া লোকেরা আগে দাঁড় করিয়ে একদম সরিয়ে টরিয়ে সবাইকে উঠিয়ে দিয়েছি, উঠে বসে গেছি। বসে আমার এখনো মনে আছে, পিঙ্কি দিয়ে একজনকে ফোন করে বলছে, আরে তোরা ভুল যাচ্ছিস, আমরা ঠিক যাচ্ছি, তোরা লেট এসেছিস, আমরা একদম ঠিক জায়গায় যাচ্ছি, ঠিক আছে। তারপরে একজনা বললো, আরে আমরা ভুল ট্রেনে উঠেছি। তারপরে জানতে পারলাম যে আমরা সবাই ভুল ট্রেনে উঠেছি। অ্যাকচুয়ালিতে নেক্সট রাউন্ডে যারা আসছে তারা সবাই ঠিক ট্রেনে উঠছে। তারপরে আমরা আবার, ওটাও একটা অ্যাডভেঞ্চার হলো, নাহলে বোর হয়ে যেতাম। তারপরে দেন আমরা নামলাম, নেমে মেচেদা স্টেশনে নামলাম। হ্যাঁ মেচেদা স্টেশনে নামলাম। সেখানে তো নামলাম, নেমে তারপরে আবার একটা ট্রেন আসলো, ওই ট্রেনে উঠলাম। উঠে দেন তারপরে আমরা খিরাইতে নামলাম। খিরাইতে নেমে খুব সুন্দর আয়োজন ছিল, আমরা খাওয়া দাওয়া করে ওখানে ফটোশুট ছিল। তারপরে আমি রেডি হলাম। রেডি হওয়ার পরে দেন তারপরে রমাদি ছিল, আমাকে একটু মেকআপ করেছিল। দেন হওয়ার পরে দেন আমরা সবাই শুট করছিলাম। সেই শুট করার সময় আমার পা ওখানে মুচকে গিয়ে আমি পড়ে গেছি। আমি পা মুচকে পড়ে গেছি, আমি বসে ফটোশুট করছি, মানে এত এক্সাইটেড, বসে ফটোশুট। হ্যাঁ, সে বসে ফটোশুট করছি। দেন তারপরে খুব এনজয় হলো, খাওয়া দাওয়া হলো। দেন আসার সময় মানে একটা ট্রেন, সে 3 ঘন্টা লেট। সে একটা ট্রেনে উঠতে হবে, পরের দিন আমার অফিস আছে, আমাকে উঠতেই হবে। সে বাড়ি যা হোক না হোক আমাকে উঠতে হবে, আমি জানি। সে ট্রেন ছিল, সে ট্রেনটা আসলো, সে চলন্ত ট্রেনে আমি শাড়ি পরে ঝাঁপ দিয়েছি। মানে আমাদের ইউনিটিটা এতটাই বেশি, মানে জেডি স্যার ভুল ট্রেনে উঠিয়েছে, আমরা সবাই ভুল ট্রেনে উঠেছি। আর সবাই, আমি যে লাফ দিয়েছি ট্রেনে, আমাকে দেখে সবাই একসাথে লাফ দিয়েছে ট্রেনে, সব ওই চলন্তি ট্রেনে লাফ দিয়ে উঠেছে। উঠে তারপরে পৌঁছালাম, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। তারপরে তো ছবিও তো মারাত্মক হয়েছে। ছবিও দারুণ হয়েছে। ওখানে গিয়ে আমার মতে ওর কাছে একটা স্পেশাল পাওনা ছিল, যে ওখানে উপস্থিত ছিল আমাদের ইন্ডাস্ট্রির আলোর জাদুকর, লেজেন্ড ফটোগ্রাফার প্রতাপ দাশগুপ্ত। সাথে ছিলেন আমাদের একজন আমার ভীষণ প্রিয় এবং মুম্বাই কাঁপানো, সারা ইন্ডিয়া কাঁপানো, এখন তো উনি ইন্টারন্যাশনাল খেলছেন, সেটা হলো আবির রায়। ওর কাজ দেখে, ওর অ্যাপিয়ারেন্স দেখে
প্রতাপ দা আমাকে বললো জেডি ওকে আমার খুব ভালো লেগেছে। আমি বললাম দাদা আমি জানি দাদা ভালো লাগবে আপনার। তো বললো ওকে একবার ডেকে দিও, আমি তোর সঙ্গে একটু কথা বলবো। তারপরে মনে হয় আমি তোকে এসে ডেকে দিলাম না? হ্যাঁ, আমার এখনো মানে মনে আছে মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল পায়েল পায়েল পায়েল। এবার আমি জানি আই এম দা আনপপুলার পায়েল, ঠিক আছে, বিকজ সব ওখানে যে পায়েল দি ছিল উনি প্রচুর মানে উনি প্রচুর কাজ দেখছিলেন, প্রচুর জিনিস উনি মানে ইভেন্ট অর্গানাইজার যেমন হয় মানে কার কি লাগবে না লাগবে, কার কি আছে না আছে সব দেখছিলেন উনি। তো আমি জানি ওনাকেই ডাকছে, অনেকবার ডাকা হচ্ছে পায়েল দেবনাথ পায়েল দেবনাথ, আমি কিছু উত্তর দিচ্ছি না, আমি ওই বসে বসে পা ভাঙা বসে বসে ফটো তুলছি ফটো তুলছি ফটো। তারপরে এসে দেন আমাকে ডেকে নিয়ে গেলেন জেডি স্যার, যে তোমাকে তখন থেকে প্রতাপ স্যার ডাকছে। তারপরে প্রতাপ স্যারের সাথে ফার্স্ট ওখানে মিটিং, উনি আমাকে আমি মানে জেনারেলি সবাই যেটা হয় আর কি, যে সবাই একটা শুট করায়, ফটো শুট করার রেজিস্ট্রেশন ফিস দিয়ে ফটো শুট করায়, উনি আমাকে দেখেই আমাকে পছন্দ করে নিয়েছিল ওনার ক্যালেন্ডারের জন্য। দেন আমার ফটো উনি ওখানে ক্লিক করেন, দেন আমার ফেসবুকেও একটা ফটো উনি চয়েস করেন, ওই ফটোতেই উনি আমাকে একটা ক্যালেন্ডার গিফট করেন। আমি ওটা আমার জন্য ওটা একটা গিফটই হবে, বিকজ এই গিফট তো পরে হ্যাঁ আগে তোকে ওখানে ইনভাইট করা, হ্যাঁ 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 ইনভাইট করেছেন, এই সাবজেক্টের মধ্যে একটা ইনভিটেশন। হ্যাঁ 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 তারপরে ওখানেই তখন উনি বসে বসে আমাকে একটা ইনভিটেশন কার্ড পাঠায়, মানে আমার মানে ওই তখনই উইদিন হাফ অ্যান আওয়ার আমি ওনার থেকে ইনভিটেশন কার্ড পাই যে ইউ আর ইনভাইটেড, ওনার যেটা ছিল আর্ট গ্যালারিতে। অ্যান্ড দেন উনি আমাকে ইনভিটেশন পাঠানোর পরে দেন নেক্সট ডে উনি আমাকে কন্ট্যাক্ট নাম্বারে আমাকে মেসেজ করে। বা জেনারেলি কি হয়, যেটা আমি ফ্র্যাঙ্কলি বলছি, জেনারেলি কি হয় না, এত লোক দেখে মানুষ ভুলে যায়, যেটা সত্যি কথা, বাট উনি কিন্তু ভুলেননি, উনি কিন্তু পরের দিন আমাকে মেসেজ করেছেন। বিকজ আমি রাতে গিয়ে এটাই ভেবেছিলাম যে হয়তো যেটা হয় যে ভালো লেগেছে ঠিক আছে আমার থেকে আরো ভালো, বাট উনি নেক্সট ডে আমাকে মেসেজ করেন। আর দেন ওনার মেসেজ পেয়ে আমি খুব খুশি। আমার এখন মনে হয় সকালবেলা মেসেজ, আমি তখন ট্রেনে ছিলাম, তো সেই ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাকে উত্তর দিয়ে ওনাকে আমি পিকচার আর ক্লিক তো করতে পারবো না, আমার পা চোট লেগে গেছে, বাট উনি বললেন তাহলে ঠিক আছে তোমার পিকচার আমাকে দেখাও। দেন আমি পিকচার দেখেছি, দেন আমার পিকচার সিলেক্ট হয়ে দেন ওনার ক্যালেন্ডারের লঞ্চে আমি যাই। মানে সিরিয়াসলি ওই দিনকে মানে একদম খুব ভালো লেগেছিল ওনার সাথে। ক্যালেন্ডার লঞ্চে একটা স্পেশাল ব্যাপার হয়েছিল, কি বল দেখি? ক্যালেন্ডার লঞ্চে কি স্পেশাল হয়েছিল? ক্যালেন্ডার লঞ্চে কি কোন ব্যাপারটা বলুন তো? ক্যালেন্ডার লঞ্চে এমন একটা মানুষের সাথে হ্যাঁ দেখা হয়েছিল, হ্যাঁ 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 যে একটা বিশাল বড় সেলিব্রিটি, Celebrity. নট অনলি সেলিব্রিটি, ভীষণ ভালো একটা মানুষ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বিবাহ অভিযানের নাম মনে আছে? না মনে নেই, বলুন তো। না না, যা আমি ভুলে গেলাম তোর সাথে কথা বলতে বলতে। সঞ্জয় না কি নাম? যাই হোক, হ্যাঁ। খেয়াল পড়ে যাবে। বিবাহ অভিযানের তোতলা গণেশ যে হয়েছিল হ্যাঁ। সে, উনি সেদিনকে শঙ্কর চক্রবর্তী। শঙ্কর, হ্যাঁ সে এস দিয়ে এত নাম প্লিজ, আমার না, রিকোয়েস্ট শঙ্কর এস চক্রবর্তীকে ভুলে গেলে চলে যাবে। হ্যাঁ এস দিয়ে প্রচুর নাম এস দিয়ে। সেদিনকে শঙ্কর চক্রবর্তীর পাশে তোর বসে ছবি হ্যাঁ তোলা, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, ছবি তোলা, ওনার সাথে কথা বলা খুব ভালো। উনিও একদম ডাউন টু আর্থ। আমরা তো অ্যাকচুয়ালি এতদিন ধরে তো আমি এই ইন্ডাস্ট্রি ঢুকিনি, আমি দেখতাম ভাবতাম বাবা প্রচন্ড ভাও হবে, হ্যাঁ কথা বলার আগে একবার এমনি এমনি করবে বিকজ উই আর দ্য সুপারস্টার। কিন্তু আমি দেখলাম মানে সবাই ডাউন টু আর্থ, এত মানে সবই জেডি স্যারের মতো, সিরিয়াসলি। আমাদের জগৎটা হচ্ছে আমি সেই মানুষের সাথেই মিশি, আমি সেই মানুষের সাথেই মিশি যে এস্টাবলিশড, আমি সেই মানুষটার সাথে মিশি যে পজিটিভ, আমি সেই মানুষটার সাথে সঙ্গ দিই যেই মানুষটার মধ্যে ফিউচারে বড় হওয়ার স্বপ্ন আছে। তা বলে আমি সবার সঙ্গে মিশি না তা নয়, আমি মিশি সবার সাথেই, কারণ আমি যার সাথেই মিশবো আমি তার থেকে বার করে নেব, আমি তার থেকে কাজ বার করে নেব। সেরকমই একটা মানুষ হচ্ছে আমার জীবনে প্রতাপ দাশগুপ্ত, যাকে আমি আমার গুরু ভাবি, গুরু মানি। তো সেই মানুষটাও তাই, যে ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে 30 বছর, মানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে একই ক্লাসে বসে মদ খেয়েছে উনি। সেই মানুষটা মৃণাল সেন থেকে আরম্ভ করে যাদের সাথে ওঠা বসা করেছে, সেই মানুষটার সাথে আমি খানিকক্ষণ আগে, একটু আগেও আমি তার সাথে বসে ক্যাফেতে বসে চা খেয়ে এলাম, ভাবতেও ভালো লাগে। এবং আজকে তোর পাশে যে ছবিটা রয়েছে সেই ছবিটাও কিন্তু উনি তোর জন্য তৈরি করে দিয়েছেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ প্রতাপ দা, আপনার সব সময় আপনার পাশে থাকতে চাই, আপনার সঙ্গে থাকতে চাই।
সেনগুপ্ত ঋতুপর্ণা আজকে আমাদের ক্যামেরার পেছনে রয়েছে, এখন পাশে রয়েছে। সেনগুপ্ত ঋতুপর্ণা, গুড ইভিনিং। খুব সুন্দর লাগছে দুজনকেই, থ্যাংক ইউ ঋতুপর্ণা। যাই হোক, এবার বল এমন এমন একটা ঘটনা, যে ঘটনা তোর এই মডেলিং ইন্ডাস্ট্রিতে প্রচন্ড তোকে আনন্দ দিয়েছে, মানে মারাত্মক ভাইবস, কোনো ক্রাউন পাওয়া, কোনো কম্পিটিশন জেতা, যে কোনো, সেটা একটা বলতে পারিস, দুটো বলতে পারিস, পাঁচটাও বলতে পারিস, আজকে তো তোর দিন। ডেফিনেটলি আমার এখনো মনে আছে, যখন আমি হিলস অ্যান্ড ক্রাউন্সের প্রাইড অফ মিসেস ইস্ট ইন্ডিয়াতে যখন আমি সিলেক্ট হয়েছিলাম। তো এখন ওদের সেকেন্ড সিজন স্টার্ট হচ্ছে। তো যখন আমি সিলেক্ট হয়েছিলাম, তো তখন আমি দেখতাম কেউ আসছে মিসেস কলকাতা, কেউ আসছে মিসেস ত্রিপুরা, কেউ আসছে মিসেস আসাম, বিকজ এরকম টোটাল ইস্ট জোনের ছিল। তো আমি তখন ভাবছিলাম যে ও কি জানি, আমি তো কোনোদিন ক্যামেরার সামনেই যাইনি আজ অব্দি। আজ অব্দি সেলফি তুলেছি, ওই নিজেই ছোটবেলায় আয়নার সামনে ক্যাটওয়াক করেছি, নিজেই সবকিছু করেছি। আমাকে ছোটবেলার সময় মাধুরী দীক্ষিত বলতো, বিকজ আমি প্রচন্ড ভালো এক্সপ্রেশন দিতে পারি, গান চললে আমি শুধু মুখে নাড়িয়ে নাড়িয়ে এক্সপ্রেশন দিয়ে দেবো, ঠিক আছে। তো তো তারপরে যখন আমার সবচেয়ে আনন্দর সময় ছিল, জিতার থেকেও বেশি, সেটা ছিল যখন আমি সাবটাইটেলের যখন আর কি অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। তো আমার তার আগে একটা ট্যালেন্ট রাউন্ড ছিল, ট্যালেন্ট রাউন্ড। তো সেখানে আমি মানে হাফ দিকটা পার্বতী আর হাফ দিকটা কালী সেজেছিলাম। তো সেখানে সবাই মেকআপ আর্টিস্ট ডেকেছিল নিজের সাজার জন্যে, কিন্তু আমি কোনো মেকআপ আর্টিস্টকে ডাকি নিয়ে সাজার জন্য, আমি নিজেই সেজেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই সেজেছিলাম। আমার একদিকটা পার্বতী আর একদিকটা কালী আমি নিজেই সেজেছিলাম। আর আমি উইদিন 20 মিনিটস রেডি হয়ে বেরিয়ে এসেছিলাম। আর যখন আমি রেডি হয়ে বাইরে বেরিয়েছি, তখন আমি দেখছি সবাই এখনো রেডি হচ্ছে। আমি কর্নারে বসে বসে আমার মনে হয় কাকুলি ম্যাডামের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, ভাবছিলাম যে যে এই কি করলাম আমি আমি 20 মিনিটসে রেডি হয়ে এসে গেলাম, সবাই এখনো রেডি হচ্ছে। আমি ভাবছিলাম ম্যাডামের দিকে তাকিয়ে যে কি জানি কিছু পারবো কিনা। ম্যাডামের দিকে কেন তাকাচ্ছিলাম, বিকজ ম্যাডামও একদম মানে থাকে না যে ওনারও কোনো ব্যাকগ্রাউন্ড, উনি একদম মানে ফার্স্টেই ছিল, ফার্স্ট শো ছিল ওনার, উনি যখন মিসেস ইন্ডিয়াতে গেছিলেন। তো তারপরে হওয়ার পরে দেন যখন আমি তারপরে আমাদের অঞ্জনা ম্যাডাম এসেছিল দিল্লি থেকে, আর কার্ল স্যার এসেছিল দিল্লি থেকে। তো ওনারা ছিল জাজমেন্টে বসে, দিল্লি থেকে লোকেরা এসেছিল ট্যালেন্ট রাউন্ড জাজ করার জন্য। আর মাধবীলতা ম্যাডাম ছিল। তো তারপরে যখন আমার রাউন্ডটা শুরু হয়, তো সবার হওয়ার পরে আমি ভাই তাড়াতাড়ি করে দাও ভাই, কি যে হবে জানি না। এরকম না যে আমি আন্ডার কনফিডেন্ট ছিলাম, কিন্তু কিছু করার নেই, মানে তারার পাশেও চাঁদ থাকলে তারা এটাই ভাবে যে চাঁদ মনে বেশি সুন্দর, কিন্তু বেশি আলো তারারই হয়। তো আমি জাস্ট শুরু করেছি আমার ড্যান্স পারফরমেন্স। তো আমি জাস্ট শুরু করেছি আমার পারফরমেন্স দেয়া। তো মানে আমার অ্যাক্টিং, আমার পুরো ডান্স ড্রামা ছিল। তো আমি জিপটা বের করে যখন ওই কালীর রূপটা নিয়েছিলাম, তো ওখানে কাল স্যার আর অঞ্জনা ম্যাডাম ছিল, ঠিক আছে, তারা দাঁড়িয়ে গেছিল দেখে। আর ওখানে কাকুলি ম্যাডাম আমাকে বলেছিল যে ম্যাডামের মানে চোখে জল এসে গেছে, মানে আমাকে যেন মানে মনে হচ্ছিল সত্যি সাক্ষাৎ কালী ঠাকুর এসে গেছে। তো দেন তারপরে পারফরমেন্সটা আমাকে দুবার ওরা করিয়েছিল। অ্যান্ড পারফরমেন্সটা হওয়ার পরে জেনারেলি কি হয়, আজকে জেডি স্যার আছে, সবাই জেডি স্যারকে সাথে, স্যার আপনার সাথে ফটো তুলবো, রাইট, এক্স্যাক্টলি, হ্যাঁ, কেউ কিন্তু আসলে পায়লা তোমার সাথে ফটো তুলবো, রাইট, যেটা ফ্র্যাঙ্কলি স্পিকিং। এবার ওখানে ছিল সবাই কাল ম্যাডাম, অঞ্জনা কাল স্যার অঞ্জনা ম্যাডামের সাথে ফটো তুলবো করেছিল। তো আমি যখন ওখান থেকে নেমেছি, অঞ্জনা ম্যাডাম আমার হাত ধরে আমাকে নিয়ে গেছে, বলছে আমি তোমার সাথে ফটো তুলবো। মানে সেদিনকে মানে আমার মানে সিরিয়াসলি সেদিনকে আমার যে ভিতরে মানে আমি এখন ইমোশনাল হয়ে যাচ্ছি, বিকজ আমার জন্য এটা অনেক বড় পাওনা ছিল। কারণ কি মিতালি ভট্টাচার্য বলছে, দাদা আমি ছিলাম তখন একদম ঠিক। হ্যাঁ এক্স্যাক্টলি, মিতালি ম্যাম তোর সঙ্গে সেদিনকে ছিল। মিতালি ম্যাম মানে আগের দিন যে লাইভে ছিল, আমি যার অনুষ্ঠান, আচ্ছা আমার বোন, হ্যাঁ আমিও ছিলাম তখন, সোনালিও ছিল তখন। হ্যাঁ, তো এবার সোনালী চন্দ্র লিখেছে, অল দ্য বেস্ট, কিপ ইট আপ।
তো হ্যাঁ, তো এবার তখন সোনালিও ছিল, সোনালি আমি কমেন্ট পড়তে পারি, আমি ছিলাম তখন একদম ঠিক। তো মানে ও, এখন থেকে তুই কমেন্টস পড়তে হ্যাঁ পারছিস? হ্যাঁ দেখিস, মানে যাওয়ার সময় চোখ দান করে যাস। তো হ্যাঁ, তো এবার সেদিনকে তারপরে উনি বাইরে গিয়ে আমার সাথে আলাদা করে ফটো তুলেছিলেন, ওনারা দুজোড়া নিজের সিট থেকে উঠে গিয়ে আমাকে টেনে নিয়ে ফটো তুলেছিল। আর আমি যখন ভিতরে এসেছিল আমাকে অঞ্জনা ম্যাডাম বলেছিল যে আমার 9 বছর এক্সপিরিয়েন্সে আমি গোটা ইন্ডিয়া ইন্টারন্যাশনালও ভিজিট করেছি, সেখানে সবচেয়ে বেস্ট ট্যালেন্ট রাউন্ড আমি ইস্টে এসে দেখেছি, আর সেটা দেখেছি পায়েল দেবনাথের। তো সেটা আমার জন্য মানে ক্রাউন জিতা, মানে আমি ফার্স্ট রানার আপ হয়েছি, এটা ঠিক, এটাও খুব বড় একটা জিনিস। বাট তার থেকেও আগে যে মানে যখন উনি এসে, মানে বিকজ উনি তো বাইরে থেকে এসেছিলেন, হ্যাঁ মানে আমি ওদিনকে বাড়িতে গিয়ে রীতিমতো কাঁদছিলাম। হ্যাঁ, তারপরে আমাকে উনি আমাকে, মানে আমি যেটা পড়েছিলাম, আমি একটা মুকুট পরে পারফর্ম করেছিলাম, উনি বলেছিলেন আমাকে মুকুটটা দাও, তুমি কত টাকা নেবে? তখন আমি বলেছিলাম ম্যাডাম আপনি কি বলছেন, আমি কোনো টাকা নেব না, আপনাকে আমি এটা গিফট করব। তার মানে না, আমি এটা নিতে চাই, বিকজ আমার মিসেস ওয়ার্ল্ড যে যাবে তাকে এটা পড়াবো আমি। বাহ, তো দেন একটা শিল্পীর কাছে আর কি চাই? এক্স্যাক্টলি, Very good. তো দেন তারপরে ওনাকে আমি ওটা গিফট করেছিলাম। তারপরে তো মিসেস ওয়ার্ল্ড যে গেছিল, সে আমার ওই মানে মুকুটটা পরে পারফর্ম করে, মানে করেছিল আর কি। তো ওটা আমার ফার্স্ট সবচেয়ে ভালো ছিল। দেন তারপরে নেক্সট যখন সাবটাইটেলের সব হচ্ছিল, তো আমি যখন ফার্স্ট ছিল মিসেস ডিজিটাল, তো আমি এসে কর্নারে গিয়ে বসে গেছি, আমি পাবো না, আমি জানি আমি ট্যালেন্ট রাউন্ডে পাচ্ছি 100% শিওর, বিকজ ট্যালেন্ট রাউন্ড আমি এত ভালো করেছি। আমি গিয়ে কর্নারে বসে ডিজিটাল কুইন আমি পাবো না। আরে ভাই আমি কোথায়, আমি তো ব্যাংকে বসে থাকি, ঠিক আছে, হ্যাঁ আমি দিচ্ছি। দেন আমার নাম ডেকেছেন সিসিলিয়া ম্যাডাম, উনিও দিল্লিতে এসেছিলেন, উনি আমার নাম ডেকেছিলেন। আমি পুরো শক, তখন সিসিলিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে একটাই কথা বলেছিল যে ইটস নট অ্যাবাউট হাউ মেনি টাইমস ইউ আর পোস্টিং, ইটস অ্যাবাউট হাউ মাচ কোয়ালিটি ইউ আর পোস্টিং, মানে হাউ ইন্টেলেকচুয়াল পোস্ট ইউ আর গিভিং। তো আমি যা পোস্ট করছিলাম ওগুলো প্রচন্ড ইন্টেলেকচুয়াল পোস্ট ছিল, তো তার জন্য আমি সিলেক্ট হয়েছিলাম। তার সাথে আমি মিসেস স্টাইল আইকন, মিসেস বেস্ট ড্রেস আর মিসেস ট্যালেন্ট রাউন্ড, মানে 4টে সাবটাইটেল আমাকে দেয়া হয়েছিল সেদিকে। তো সেটা সেকেন্ড, আর ডেফিনেটলি ক্রাউন করেছি, ওটা তো আমার থার্ড ছিল। আর আজকে এখানে বসে আছি, এটা ফোর্থ হলো। সত্যি সত্যিই তাই। আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যেটা করতে এসেছি, যে আমরা মানুষকে আনন্দ দিতে এসেছি, এবং মানুষকে আনন্দ দেবার জন্য, আনন্দ দেবার পর আমাদের মধ্যে যে আনন্দটা আসে, সেই আনন্দটা পায়েলের কথাতে রিফ্লেক্ট করছে। ও এটা বলতে গিয়ে একটা বাচ্চা হয়ে গেছে। সেই বাচ্চারা যেমন ভালো কিছু করলে একটা বেশ মজা পায়, ঠিক সেরকম ভাবে এটাই আমাদের পাওনা, যে আমরা মানুষের খুশিতে আমরা খুশি হই, তাই তো। সোনালি লিখেছে জয় কালী, জয় কালী। আজ রাইজিং স্টারের প্রোগ্রাম চলছে ইয়েতে। সোনালি অর্ধেক দিলাম আমি তোকে, বাকিটা তুই নিয়ে নে। আজ রাইজিং স্টারের প্রোগ্রাম চলছে মেদিনীপুরে, বাট বাই ডিফল্ট আমি আজকে যেতে পারলাম না, কারণ যেহেতু আমি পায়েলকে কথা দিয়ে দিয়েছি, আর সত্যি কথা বলতে আমার মাথায় ছিল না, বাট আমার মনে হয়েছে যে পায়েলের আজকের লাইফটা, পায়েল যেহেতু অনেকটা ব্যস্ততার মধ্যে থাকে, পায়েলের সাথে আজকের এই লাইফটা না করলে আমি মিস করতাম, কারণ সেই মানুষটার পাশে থাকাটাও অনেক বড় সৌভাগ্যের, যে শত ব্যস্ততার মধ্যেও একটা দিন আমি তার সাথে এনজয় করতে পারছি, একটা দিন তার সাথে বসে আমি লাইভ করতে পারছি। সোনালি লিখেছে সেদিন মেকআপটা সুপার হয়েছিল। কোনটা, মানে যেটা হাফ কালি? ট্যালেন্টেড সব আমরা, কিন্তু বলতো সবাই এত ট্যালেন্টেড, আমি একমাত্র ঢ্যাঁড়স কিচ্ছু পারি না, সেটাই বলছি, খালি চিৎকার করতে পারি। বলেছেন না স্যার, সত্যি সত্যি। আগের দিন ইয়েতে দেখছিলি তো কিরকম চিল্লাচ্ছিলাম খালি। না না, আপনি খুবই ভালো, চিল্লালেও আপনার চিল্লানোর মধ্যেও ভালো লুকিয়ে ছিল। সেই তোর পায়ের স্প্রে, সে এমন চিৎকার করেছি আমি, ওর স্প্রেটা তখনও আসেনি বলে।
এমন চিৎকার করেছি ছেলেটা পুরো ভয় পেয়ে গেছে। সোনালি পাঠিয়েছে লাভ ইউ অল, লাভ ইউ সোনালি। সোনালি ওখানে শো কেমন চলছে আপডেট দিস। যাই হোক, এবার পায়েল, ফ্যাশন ইন্ডাস্ট্রির বাইরে তোর জীবনের বেস্ট মোমেন্টস, ফ্যাশন ইন্ডাস্ট্রির বাইরে তোর জীবনের বেস্ট মোমেন্টস। অনেকগুলো বেস্ট মোমেন্টস আছে। অনেকগুলোই কি বলতে পারবি? তো ফার্স্ট আমি আমার ক্যারিয়ার থেকেই আগে স্টার্ট করি, ঠিক আছে? সেটা হলো যে আমি আগেই বললাম যে আমি প্রেগনেন্ট ছিলাম যখন আমি একটা গভর্নমেন্ট এক্সাম দিচ্ছিলাম। তো আমার মনে আছে এখনো, আমার আরবিআইতে যখন ফার্স্ট রাউন্ড আমি সিলেক্ট হয়ে গেছিলাম, তখন আমি 8 মান্থ প্রেগনেন্ট। ফার্স্ট রাউন্ড সিলেক্ট হয়ে গেলাম, সেকেন্ড রাউন্ডে গেছিলাম, তখন অনেকটা বুঝতেই পারছেন আপনারা 8 মান্থ ক্রস হয়ে গেছে, ঠিক আছে? তখন আমার এখনো মনে আছে যে ওই লম্বা লাইন, গভর্নমেন্ট জব মানে সবাই যারাই আইবিপিএস দিয়েছে, যারাই আরবিআই এক্সাম যারা বলেছে, প্রচন্ড লম্বা লাইন থাকে। তো ওখানে আমি যখন গেছিলাম তখন আমার মনে আছে ওই লাইনের মধ্যে সব ছেলেরা দাঁড়িয়ে ছিল, আর ওরা জানি না এখন কোথায় আছে, বাট ওদের মধ্যে আমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল, সে ছেলেটা আমাকে দেখে বলেছিল আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ও আমাকে, ছেলেটা ওই লাইনটা ভেঙে আমাকে নিয়ে গিয়ে একদম প্রথমে দাঁড় করিয়ে দিয়েছিল, আর যে প্রথমে দাঁড়িয়েছিল সে ছেলেটাকে বলে দিয়েছে যে উনি কিন্তু প্রথমে দাঁড়াবে। তো আমি যখন কম্পিউটারের সামনে বসেছিলাম, তো আমি মাউসটাকে, মানে হয়তো আপনারা ভাববেন যে হ্যাঁ মানে কি করে, এটা অবভিয়াসলি আপনারা বুঝতে পারছেন, যখন আমি বসি মাউস মানে পেটটা দেওয়া আছে, ওটার মধ্যে আমি এক্সাম দিচ্ছিলাম, আমি মাউসটাকে পেটে উপরে রেখে এক্সাম দিচ্ছিলাম, ঠিক আছে? তো সেভাবে এক্সাম দিয়েছিলাম, আর সেকেন্ড রাউন্ডও ক্লিয়ার হয়ে গেছিল, দেন তারপর আর হয়নি। তো সেটা আমার মানে ওইটা যখন ক্লিয়ার হয়েছিল আমি খুব খুশি হয়েছিলাম। তারপরে ডেফিনেটলি যখন চাকরি পেয়েছি তখন তো আরো আনন্দ হয়ে গেছে যে আমি চাকরি পেয়েছি। আমি মানে অ্যাজ এ প্রেগনেন্ট উমেন, তখন সবাই জানেন যে প্রেগনেন্ট উমেনদের যে টাইমটা রেস্ট করা দরকার, সে টাইমটা আমি আমার বাবার স্বপ্ন পুরো করছিলাম, ঠিক আছে? এবার আমাদের মানে আনপ্ল্যান্ড বেবি ছিল, বুঝতেই পারছেন। তো সেই টাইমটা আমি বাবার স্বপ্ন পুরো করছিলাম, আর বাবার স্বপ্ন পুরো করছিলাম কারণ তার পিছনে আমার এই স্বপ্নটা ছিল। তো বাবার স্বপ্ন পুরো করে তারপরে আমি আমার এই স্বপ্ন পুরো, তার জন্য বলে না ড্রিম কামস ট্রু, তো আমার জন্য এটা ডিভোশন কামস ট্রু হয়েছে, এটাই বলবো। এটা আমরা একটা শুনলাম, আবার খানিকক্ষণ পর আর একটা শুনবো। সোনালি লিখেছে এটা বলো না, তুমি সত্যি খাঁটি মানুষ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ও খাঁটি মানুষ মানে আমি ওই কিছু পারি না সেটা বললাম বলে? না রে, সত্যি সত্যি রুমাদিকে জিজ্ঞেস করিস, কিছুই পারি না। সারা জীবন 53 বছর চলে গেল, এটা চাই করতে শিখলাম না, তবে চা খেতে খুব ভালোবাসি। যাই হোক, একটা অ্যানাউন্সমেন্ট যেটা বারবার করছি, সেটা হলো কোনো এক অশুভ শক্তি কলকাতা বসন্ত উৎসবকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। গত বছর তারা 50% সাকসেস হয়েছে, এবছর তারা পুরোপুরি সাকসেস হয়েছে। বাট কলকাতা বসন্ত উৎসব ফ্যাশন ইন্ডাস্ট্রির আবেগ, ফ্যাশন ইন্ডাস্ট্রি কলকাতা বসন্ত উৎসবের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজ যারা আমার শত্রু, আজ যারা আমার মিত্র, আজ যারা আমাকে ভালোবাসে, আজ যারা আমাকে সারাদিন দাঁত কিরমির করে, প্রত্যেকটা মানুষ এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা আছেন, যাদের হাতে আজ ক্যামেরা আছে, মেকআপ আছে, যাদের সৌন্দর্য আছে, আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে ওই বসন্ত উৎসব থেকেই আমরা আজ উঠেছি, কোনো না কোনোভাবে আমরা কানেক্টেড ওই বসন্ত উৎসবের সাথে। সুতরাং এই বসন্ত উৎসবকে বন্ধ করার জন্য যে অশুভ চক্র কাজ করছে তাদের ভগবান বিচার করবেন, আমি ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। বাট হ্যাঁ, আমাদেরকে, আমাদের শিল্পীদেরকে আমাদের আনন্দ করা থেকে স্বয়ং ভগবান আমাদের সাথে এসে সাথ দেবেন, এই বিশ্বাস আমার আছে। কলকাতা বসন্ত উৎসবের পোস্টারিং আজ থেকে চালু হচ্ছে। আমি আসছি, আপনি আসছেন তো? সবাই আমাদেরকে ছবি আর নাম পাঠাবে,
আমরা তার পোস্টার তৈরি করে দেবো। সেই পোস্টার সারা পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষে ছেয়ে যাবে। হ্যাঁ, এবছরে বসন্ত উৎসব 28শে ফেব্রুয়ারি শনিবার, 1 মার্চ রবিবার, দুদিন সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি ময়দানেই হবে। ময়দান মানে পুরো ময়দান, পুরো ময়দান, পুরো ধর্মতলা, মেট্রো স্টেশন, সমস্ত জায়গায় সেদিন শুধুমাত্র আমাদের শিল্পীদেরই দেখা যাবে। আর শিল্পী মানেই শুধু সুন্দর সুন্দর আর সুন্দর। আর বিকেলবেলা আমরা এমন ভূত হয়ে বাড়ি ফিরবো যে আমাদেরকে যাতে মেট্রোতে উঠতে না দেয়। যাই হোক, এবার সোনালি বল, আচ্ছা তুই বসন্ত উৎসবে তো কখন আসিসনি না? না, এটা মানে মানে শুনিস বসন্ত উৎসব? আমি একদম সত্যি কথা বলছি, সারা জীবনই মানে পড়াশোনা করে করে মানে পড়াশোনা ছাড়া আর কিছুই শুনিনি। এবার বসন্ত উৎসব যখন স্যার থেকে শুনেছিলাম, তো স্যারকে জিজ্ঞেসও করেছিলাম, আমাদের ফার্স্ট ফার্স্ট কথা হচ্ছিল আমাদের। তো স্যারকে আমি তখন বলেছিলাম যে 14 তারিখ বা 28 তারিখ। তখন স্যার বলছিল 28 তারিখ তো বসন্ত উৎসব আছে। তাই আমরা বসন্ত উৎসব মানে ওটাতে কি হয়? তখন স্যার বলেছে আরে বসন্ত উৎসব গোটা গোটা ইন্ডিয়া থেকে কি বাইরে থেকেও লোক আসে ওখানে। তখন আমি বললাম যে ও আচ্ছা, তাহলে আমিও যাব করে ফার্স্ট টাইম আমি যাব আর এক্সপিরিয়েন্স করব। আর স্যার যেটা বলছে অশুভ শক্তি যেটা কথা বলছে, তো স্যার আপনার অশুভ শক্তির আগে আমাদের মতো অনেক সূর্য আছে, ঠিক আছে? তাহলে তার জন্যে সানের রেস দিয়ে ইউভি রেস লাগবে না আপনার গায়ে, চিন্তা নেই। এটাও অনেক বড় পাওনা, এটাও অনেক বড় পাওনা। আমার এই বিশ্বাসটা আমারও আছে, ভগবান যখন কোনো পদ বন্ধ করে দেন তখন কিছু না কিছু তো উনি করে ভেবে রেখেছেন, হ্যাঁ, কিছু না কিছু উনি ভেবে রেখেছেন। তো সেই জন্যই অপেক্ষা করি। আমরা জানি আমাদের কাছে বাধা আসে, আমাদের এই প্রফেশনটা বাধা পেরিয়ে যাবা প্রফেশন। কারণ যেহেতু আমরা আমাদের সৌন্দর্যটাকে বিক্রি করি, তো সৌন্দর্যটাই যেহেতু আমাদের কাছে প্রোডাক্ট, সেহেতু আমাদেরকে অনেক বাধাই পেরোতে হয়, তাই তো? অনেক হার্ডেল আমাদের পেরোতে হয়। বাট হ্যাঁ, পেরিয়ে যখন এই অবধি আসতে পেরেছে, হ্যাঁ, আমার মনেও ফিল আছে। আমিও আগামী সপ্তাহের, আগামী মাসের এই সময় প্রাউডলি বলবো আমরা বসন্ত উৎসবে খুব আনন্দ করেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। হয়তো আমাদের অনেক বড় কিছু থাকবে না, তুই তোরটা নিয়ে নে, তুই তোরটা নিয়ে নে। হয়তো বসন্ত উৎসবে আমরা এবছর অনেক কিছু আনন্দ করতে পারবো না, বাট যখন 30,000 মানুষ একসঙ্গে এক প্ল্যাটফর্মে এক ময়দানে এসে দাঁড়াবে আর সবাই সুন্দর সুন্দরীদের জগৎ, তখন কুছ তো আচ্ছা হোগা। আমি তো ভাবছি রাজা হয়ে যাব। অবশ্যই আমিও তোকে বলবো, সেদিন দুটো দিন তুই এমন দুটো লুকস দিবি, যে লুকসে যেমন তুই খিদাইতে মানুষের মনে ছেয়ে গেছিস, কেউ আমাকে চিনতে পারেনি সেকেন্ড লুকে, জানেন? সেকেন্ড লুকে এক্ষুনি পড়তো, এক্ষুনি পড়তো। ছেয়ে গেছিস, ঠিক সেরকম ভাবেই তোকে বসন্ত উৎসবে ছেয়ে যেতে হবে। তোকে দেখে 4টে মানুষ এটাও বুঝবে যে একটা মানুষ সারা দিন কষ্ট করার পর, সারা সপ্তাহ কষ্ট করার পরেও তার মনের ভেতরে অ্যাজ এ মডেল ওই লেভেলটা রিচ করার স্বপ্ন আছে। তুই আমাদের কাছে অনেক বড় একটা ইন্সপিরেশন। থ্যাংক ইউ। সৌরভ প্রামাণিক লিখেছে গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং সৌরভ। এরা খুব খুব বড় বড় ফটোগ্রাফার, এদের সঙ্গে সব যোগাযোগ রাখিস, এরা মানে এদের সাথে যোগাযোগ রাখিস, এদের সঙ্গে ইনবক্সে কথা বলিস। এরা খুব ভালো ফটোগ্রাফার এবং বহু দিনকার ফটোগ্রাফার। এবং সৌরভের কথা বলছি, আমার ভীষণ প্রিয়। সোনালি মুখ উল্টে গেছে কেন জানি না, সোনালি তোর মুখ উল্টে গেছে কেন? জল খা, তারপরে কফি খা, আগে জল খা। আচ্ছা, এখনো অবধি এই ইন্ডাস্ট্রিতে আসার পর খারাপ কিছু ঘটনা তোর সাথে ঘটেছে? না, এখনো তো ঘটেনি। হয়তো এসে আগেই আপনার সাথে দেখা হয়ে গেছে, তাই খারাপ ঘটনা কিছু ঘটতেই পারেনি। কত খারাপ Really? রিয়েলি।
আমার মানে ফার্স্ট থাকে না মানে ফার্স্ট আমার সমাধি, ঠিক আছে, সমাধি থেকে আরজু ম্যাডামকে টাচ করে উনি। মানে আমার ফার্স্ট মানে এইভাবে জিনিসটা ঘুরেছে। ডেফিনেটলি সমাধি দেখুন, যেটা সত্যি কথা বলতে সবারই একজন লেডি থাকলে একটু, সবাই এটা ফ্র্যাঙ্কলি স্পিকিং সবাই একটু সেফ ফিল করে। তো কিন্তু অ্যাজ এ মেল পার্সন, আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন অ্যাজ এ মেল পার্সন যে এনার সাথেই হয়েছে। আর কপাল আমার, বলতে পারেন যে আমার কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়নি, বিকজ আমার ফার্স্ট ইন্ট্রোডাকশনই এনার সাথে হয়েছে। আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে না, আমি শিওর 2026 সালে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে নেগেটিভিটিটা একদম থেমে যাবে। 2026-এর মধ্যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে এমন একটা পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা জাস্ট একটা ভূমিকম্পের মতন আসবে, ভালো ভূমিকম্প, যে ভূমিকম্পটা আমাদের সবাইকে না হঠাৎ করে একদিন ভালো করে দেবে। হঠাৎ করে আমাদের মধ্যে সুমতি আসবে। যারা আজ বসন্ত উৎসবকে বন্ধ করতে চাইছো, যারা আজ প্রচার করছো যে জেডির সাথে কানেক্টেড থাকলে তাদেরকে ইডি তুলে নিয়ে যাবে, তাদেরকে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করবে, তাদের জন্য বলছি, তারাও আমি শিওর 2026-এ এমন কিছু ভালো ঘটবে আমাদের জীবনে, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির জীবনে, যে আমরা প্রত্যেকটা মানুষ রত্নাকর থেকে সাধারণ মানুষ হয়ে যাব। এটা আমার বিশ্বাস। 2026 আমাদেরকে এরকমই একটা জগৎ দেবে, যে জগতে পায়েলের মতন সুন্দরীরা সেফ ফিল করবে। তাই তো পায়েল? আমরা সেফ ফিল করব। যে ইন্ডাস্ট্রিকে সবাই বলে যে এটা খারাপ ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতেও আমরা সেফ ফিল করব, যে হ্যাঁ এটা আমাদের ইন্ডাস্ট্রি। পায়েল সোনালি লিখেছে পাগল হইয়া গেছে, কি পাগল হইয়া গেছো আনন্দে। ও আচ্ছা আচ্ছা, পাগল তো হবই, এত সুন্দর একটা লাইভ চলছে, সাথে কফি, সাথে ব্যাকগ্রাউন্ডে কেনিজির মিউজিক চলছে, সবকিছু মিলিয়ে, তার উপরে আজকে ভ্যালেন্টাইন্স ডে। আমরা আর ঠিক 15 মিনিট পর রুমা ম্যামকে আমাদের সাথে জয়েন করতে বলবো। ঋতুপর্ণা, রুমা ম্যাম আপনারা চলে আসবেন, আমরা একটা ভ্যালেন্টাইন্স ডে কেক কাটবো। পাইলটা আমাদের জন্যই নিয়ে এসছে, বাট ওটা আমরা যৌথভাবে কাটবো, কারণ আমরা প্রিয় মানুষের উদ্দেশ্যে এই ভ্যালেন্টাইন্স ডেটাকে পালন করছি। আমার একটা ভ্যালেন্টাইন ডে একটা ঘটনা আছে। সেটা হলো মানে আমার বর, যে তখন আমার বয়ফ্রেন্ড ছিল, তো আমার বর মানে অ্যাকচুয়ালি ও ফ্যামিলিতে দেখায় আর কি খুব একদম মানে মানে আনরোম্যান্টিক, মানে খুব একদম বিচ্ছু টাইপ অফ। হ্যাঁ, তো তখন আমরা কাপল ছিলাম। এবার ডেফিনেটলি হয়তো আমাকে ইমপ্রেস করার জন্য হতে পারে, ঠিক আছে, ছেলেরা তো ইমপ্রেস করার জন্য আগে অনেক কিছু চান তারে তোর লাউঙ্গা হয়, ঠিক আছে। তো তাই ভ্যালেন্টাইন ডে এর একটা ঘটনা আছে, সেটা সবাই হয়তো দেখেছে, ওই জান্নাত মুভির একটা ওই ইমরান হাশমি গাড়ি ফলো করে হয় যে ইনসিডেন্টটা, নি বেন্ড করে প্রপোজ করে, গাড়ি ফলো করে। তো আমাদেরও ভ্যালেন্টাইন ডেতে রাত্রি 12টার সময় আমার বয়ফ্রেন্ড তখন, জানি না মা বাবা দেখছে কিনা, যাই হোক এখন দেখে বলে কিছু লাভ নেই, মা বাবারা তখন জানে যে আমি এক্সট্রা ক্লাস করতে গেছি। এনিওয়েজ, তো হ্যাঁ রাত্রিবেলায় এবারে ওখানে থাকবো, গ্রুপ স্টাডি হবে, পরের দিন গ্রুপ স্টাডি হবে, রাত্রিবেলা কিছুক্ষণ থাকবো, খেয়েটে রাত হবে আসতে, গ্রুপ স্টাডি হবে, ঠিক আছে। তো বাবারা জানে আমি গ্রুপ স্টাডি করতে গেছিলাম, বাট গ্রুপ স্টাডি করতে যাইনি আমি সেদিকে। তো থ্যাংক গড আমি গ্রুপ স্টাডি করতে সেদিকে যাইনি, তার জন্য আমি এত ভালো হাজব্যান্ড পেয়েছি। তো আমাকে ঠিক ওইভাবেই আর কি গাড়ি করে এসে আমাকে মানে গাড়িটা থামিয়ে ঠিক আমাকে প্রপোজ করেছিল ওইভাবে। তো ওটা একটা খুব মানে ওইভাবে এসে আমাকে প্রপোজ করেছিল, দেন আমাকে নিজের কারের মধ্যে বসিয়েছিল, ঠিক ওই ইনসিডেন্টটাই হয়েছিল, কারের মধ্যে বসিয়েছিল, দেন বসিয়ে দেন আমরা লং ড্রাইভে গেছিলাম, দেন এন্ড আর কি। মানে
মানে টেনশন ছিল না বাড়ি থেকে এক্ষুনি ফোন আসবে বাড়ি থেকে ফোন হবে, বাড়ি থেকে জানে তো গ্রুপ স্টাডি করতে গেছি তো জানে যে আজকে হয়তো ওখানেই হয়তো থাকবে বা কিছু ওরকম কিছু একটা চলছিল। তো বাড়িতে এমনিতে তখন বান্ধবীরাও খুব হেল্প করে। তো সেটা আর কি ভ্যালেন্টাইন ডে ওটা আমার একদম মানে খুব ইয়ে মোমেন্ট ছিল, ওটাই ফার্স্ট আর ওটাই লাস্ট ছিল, ঠিক আছে। তো তার জন্যে এটাই রিয়ালিটি অফ লাইফ। তো এইভাবে আমাকে প্রপোজ করেছিল, তো এটা আমার একটা খুব দারুণ একটা মানে ইনসিডেন্ট ছিল। মানুষের জীবনে স্পেশাল কিছু মোমেন্টস মনে থাকে, বাট আজকের দিনের এই স্পেশাল মোমেন্টস এই ডেটাও পায়েলের মনে থাকবে সারা জীবন। আমার তো থাকবেই, যে যেদিন আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন না করে পায়েলের সাথে আড্ডা পাচ্ছি। এটাও কিন্তু নিজের সম্বন্ধে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলা, এটাও কিন্তু একটা অনেক বড় বিষয় যে আমরা ফ্যামিলি আনন্দ না করে এই ইন্ডাস্ট্রিটাকে আমরা এমন ভালোবাসি যে এই ইন্ডাস্ট্রিকেই আমি সময় দিলাম। সাথে পায়েলের মতন একটা ওবিডিয়েন্ট, ইন্টেলিজেন্ট, হট, সেক্সি, এডুকেটেড এবং উচ্চাকাঙ্ক্ষী মানুষের সাথে আজকের দিনটা কাটাতে পারলাম। এটা অনেক সৌভাগ্য আমার কাছে। যাই হোক, এরকম সৌভাগ্য পায়েলের জীবনে আজকের পরে অনেক আসবে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে আগামী 3 মাসের মধ্যে আমি অন্ততপক্ষে 3 জনকে এই ইন্ডাস্ট্রিতে টক শো করার জন্য অনুপ্রাণিত করব। তার মধ্যে প্রথম আজকে যেটার পোস্টার লঞ্চ হলো সেটা হলো আমার বোন মিতালি, যে পরশু দিনের লাইভে এসেছিল। আজ মিতালির অফিসে গিয়ে আমি সবকিছু রেডি করে এসেছি। আশা করছি আমরা মার্চ মাসের ফার্স্ট উইক থেকেই আমরা মিতালির অফিসে লাইভ শো শুরু করব, যেটা স্পটলাইট উইথ মিতালি নাম দিয়েছি আমি। আশা করছি আমরা খুব সফলতার সঙ্গে ফ্যাশন ইন্ডাস্ট্রিকে এই পডকাস্টের মাধ্যমে এগিয়ে নিয়ে যাব। সবাইকে একটা কথা বলছি, ফেসবুকটাকে ভালো কাজে লাগান। ফেসবুকের জন্য হাজার হাজার মানুষের সাথে কানেক্টেড হয়। সোশ্যাল মিডিয়া আমার বাচ্চাবেলার বন্ধুদেরকে খুঁজে বার করে দিয়েছে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াকে না আমরা ভালো কাজে লাগাই। সোশ্যাল মিডিয়াকে আমরা থ্রেট করার জন্য না, মানুষকে অপমান করার জন্য না, মানুষকে নিচে দেখানোর জন্য না। সোশ্যাল মিডিয়াকে আমরা কাজে লাগাই ভালো কিছু করার জন্য, যেখান থেকে 4টে মানুষের উপকার হয়। হ্যাঁ, যে উপকারটা আপনার মাধ্যমে হবে সেই উপকারটার জন্য আপনি কিন্তু ভগবানের ব্লেসিংস পাবেন। সেই উপকারটার জন্য আপনি ভগবানের ব্লেসিংস পাবেন, আপনার পরিবার সেই ব্লেসিংসটা পাবে, তাই তো? এবার তোর বাচ্চা সম্বন্ধে কিছু বল। আমার মেয়ে আছে, তার নাম হলো ঈশানী। তো আমার মেয়ে যখন জন্ম হয়েছিল আমার মেয়ে চোখ খুলছিল না। তো আমরা খুব ওয়ারি হয়ে গেছিলাম, কারণ কি চোখ খুলছে না কেন, বাচ্চা চোখ খুলছে না কেন, চোখ খুলছে না কেন। 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার মেয়ে চোখ খুলছে না। তো তারপরে 3 দিনের দিন রাতের বেলা তো সবাই বুঝতে পারছে না, ডক্টর বলছে না না সব ঠিক আছে, ও ঠিক খুলবে, কি জানি খুলছে না কেন, ঠিক খুলবে খুলছে না। তারপরে আমার বর ওর চোখের সামনে ঠিক এরকম করে শ্যাডো করলো, যেই ওর চোখের সামনে শ্যাডো করলো আমার মেয়ে একটা চোখ এভাবে খুললো। যখন আমার মেয়ের চোখটা খুললো তখন দেখলাম আমার মেয়ের চোখ হলো সি গ্রিন কালার। হ্যাঁ, এক্স্যাক্টলি। তখন আমরা বুঝতে পারলাম যে যেহেতু এত লাইট জ্বলে হসপিটালে, তাই আমার মেয়ে ওই লাইটের জন্য চোখ খুলতে পারছে না। ইভেন আমার মেয়েও এখন মানে বেশি রোদের মধ্যে আমার মেয়েকে চোখ করে রাখতে হবে। তারপরে যেমন ফ্ল্যাশ, একটা ফটো তুলে ফ্ল্যাশ চালানো হয়, আমার মেয়ে ঠিক ফ্ল্যাশটা চালালে আমার মেয়েটা একটু চোখটা একটু বুঝে আসে, যেহেতু ওর কালারটা ওরকম। তো ওদিনকে আমরা ফার্স্ট দেখতে পারি যে আমার মেয়ের কালার হলো সি গ্রিন কালার আইস। তো সেটা হানিমুনে আমরা বিদেশ গেছিলাম, হয়তো সেটা যদি হবে কেন
কি মারা বলে যে যাকে প্রথম দেখে তার মতন নাকি হয়, যেটা মানে আমাদের মানে পূর্বজরা এটাই বলতো মানে যে ওখানে গিয়ে অন্য কিছু দেখেছিস নাকি? তা আমি হয়তো খুলেই ওখানকার মেয়ে দেখেছি, তার জন্য ওদের মতোই আমার মেয়ের চোখ হয়ে গেছে, একটু ইটালি ইটালি চোখ হয়ে গেছে। তো তো এটা আর কি, এটা ও কি পড়াশোনা করছে? ও এখন ক্লাস 3-তে আছে, আচ্ছা। ক্লাস 3-তে আছে। আর এমনিতে প্রচন্ড দুষ্টুমি করে, কিন্তু জানে ও যে আমার লাইফে আমার এই টাইমে পড়াশোনা করতে হয়, সেটা আমি ওকে ছোটবেলা থেকে একদম বুঝিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি যে এটা তোমার পড়ার টাইম, এটা তোমার খেলার টাইম। ও জানে এটাই লাইফ, যে এই টাইমটা পড়া আর এই টাইমটা খেলা। আর সবচেয়ে বেস্ট থিং যেটা ও জানে, ও তখন দেখছে না তাই আমি বলতে পারি, সেটা বেস্ট থিং ও জানে দ্যাট উই আর পুয়ার। ঠিক আছে, তার জন্য আমাদের বাড়িতে ইন্টারনেটও নেই। তো ডেফিনেটলি যখন ইন্টারনেট নেই, তাই মোবাইলের কোনো আর ট্যাবের কোনো কাজও নেই, ল্যাপটপেরও কোনো কাজ নেই। সত্যি? সত্যি আমার মেয়ে এটাই জানে যে আমরা পুয়ার, আমাদের বাড়িতে কোনো ইন্টারনেট নেই। তো ওকে যখন ক্লাসের মধ্যে পড়াশোনা করানো হয় ইন্টারনেট রিলেটেড, তখন ওকে যখন বলে, সবাই বলে, আমি কোনোদিন আমার মেয়েকে হটস্পট ওয়াইফাই এগুলো কিছুই কোনোদিন মুখ থেকেও বলিনি। মেয়ে দেখছি বলে হটস্পট আছে, ওয়াইফাই আছে। আমি বলি যে আমরা তো পুয়ার, আমাদের কাছে কি করে থাকবে। তো মেয়ে বুঝতে পারে ও আচ্ছা আমরা পুয়ার, তো তাই আমাদের কাছে নেই। বাট ডেফিনেটলি এটা ওর ভালোর জন্যই করি, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য একটা টাইমে তো ও সবটাই বুঝতে পারে। বাট এখন আমার মেয়ে যেহেতু জানে যে আমাদের কাছে কোনো ইন্টারনেট নেই, তাই আমার মেয়ের ওই 8টা থেকে নিয়ে 8টা 15 অব্দি ট্যাবের টাইম থাকে। এর ছাড়া অনেক বাচ্চা থাকে না, মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া বসে না, মোবাইল ছাড়া না, ওই ফ্রম দ্য ডে ওয়ান। এটাতে আমার মারও খুব মানে বলতে হবে, বিকজ আমি তো অফিসে যখন থাকতাম, আমার মাও চাইলে মোবাইল দেখ করতে পারতো, বাট আমার মাও ওদিক থেকেও স্ট্রং ছিল। এখন তো আমার মার শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য এই অবস্থা হয়েছে। বাট ওইটাই ওর প্র্যাকটিসে আর কি এসে গেছে, যে মানে আমরা পুয়ার, তার জন্য আমাদের কাছে ইন্টারনেট থাকে না। ওকে কেউ বললে তো মানে ইভেন ওকে স্কুলের লোকেরা বলে যে তুই প্যারিসে গেছিস, তুই আমস্টারডাম গেছিস, তুই সুইজারল্যান্ড গেছিস, ওর সব তো চিপ জায়গা, আমরা পুরীতে গেছি। তো ও অ্যাকচুয়ালি জানেই না যে ও কোথায় গেছে, বিকজ ও জানেই না এসব ব্যাপারগুলো। তো বিকজ একটা টাইম আসলে যখন জানবে তখনই ভালো। বাট এখন অ্যাট দিস স্টেজ ওইটাই জানে যে, তার জন্য ও মানে অত মোবাইল ছাড়া খাবো না, মোবাইল ছাড়া, বিকজ ও জানেই না মোবাইলে অত কিছু ব্যাপার স্যাপার কি করে আসবে, বিকজ আমাদের কাছে তো ইন্টারনেটই নেই। তো এই হলো ব্যাপার। এটা কিন্তু মানে এটা আমার কাছে প্রথম, মানে আমি তো এত মানুষের সাথে মিশি, এত মানুষের সাথে ঘুরি, এটা আমার কাছে কিন্তু প্রথম একটা ব্যাপার যে আমি এরকম একটা ফ্যামিলি দেখলাম যেখানে এমন কিছু প্রেজেন্ট করা হয়েছে যেটা তারা না, এমন কিছু প্রেজেন্ট করা হয়েছে যেটা তার বাচ্চার জন্য ভালো কিছু এনে দেবে। এটাও কিন্তু একটা আমরা আজকের দিনে আমি তোর থেকে শিখলাম, আমি তোর থেকে শিখলাম। সোনালি লিখেছে, ওরে পাগল হইয়া যাব, আমি পাগল হইয়া যাব, পায়েল কেকটা রেখে দিস, যাব তোর বাড়িতে, আজকেই খেয়ে ফেলবো। আর তোকে তো সোনালি, তোকে তোর বর আসতে দেবে না, তুই কলকাতা এলে হারিয়ে যাবি। সোনালি লিখেছে, তুই কোন বিদেশিকে দেখেছিলি? আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। যাই হোক, ভালো মোমেন্ট শেয়ার করতে সবারই ভালো লাগে, তাই তো? তোর ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান, আমি একটা স্টেজ অবধি এসেছি মিসেস ইস্ট ইন্ডিয়া। আমার যেটা ছোটবেলার স্বপ্ন দেখেছিলাম সেটা ছিল মিস ইন্ডিয়া। কিন্তু মিস ইন্ডিয়া জানতাম যে কোনোদিনও হতে পারবো না, বিকজ পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে চাকরি পেতে পেতে মিসের ক্যাটাগরি মানে চেঞ্জ হয়ে যাবে। তার জন্যে আমি তখন আদিতি যে ছিলেন উনি মিসেস ইন্ডিয়া হয়েছিলেন। তো তারপরে আমার এখন ফিউচার প্ল্যান এটাই, আমার আগস্টে মিসেস ইন্ডিয়া আছে, গৃহলক্ষ্মী মিসেস ইন্ডিয়া। তো সেখানে গিয়ে আমাকে একদম দুর্দান্ত পারফরমেন্স দিতে হবে, এসেন্স অফ মিসেস ইস্ট ইন্ডিয়া শো করতে হবে, বিকজ সব বেস্ট আর্টিস্টরা এখান থেকেই আসে। তো ডেফিনেটলি বিউটি পেজেন্টে উইনারও এখান থেকে আসা উচিত। তো ওটা এখন আমার আপাতত ফিউচারে এটা প্ল্যান, অ্যান্ড দেন প্রোগ্রেস তো তারপরে আছেই, যদি কপাল থাকে তো। কপাল থাকে তো।
যাই হোক, ফিউচার এখনো একটা অনেক বড় বিষয়, আমাদেরকে একটা রেডি করতে হবে এরপরে, কারণ আমরা এনজয় করতেও এসেছি, শুধু যে গল্প করলাম কথা বললাম না, আমরা এনজয় করব, তাই তো? যাই হোক, ফ্যাশন ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদেরকে তোকে কিছু বলতে হবে। আর একটা জিনিস বল, তুই এসছিস যে কটা দিন, সে কটা দিনে তুই ফ্যাশন ইন্ডাস্ট্রির ল্যাক কি বুঝেছিস, মানে নেগেটিভ কি বুঝেছিস, মানে কি হলে ভালো হতো? আমার মনে হয় আজও যদি মধুবালা এসে যায়, আজও যদি মাধুরী দীক্ষিত এসে যায়, তো আজও অনেক বেশি লোকেরা একটু হট, বোল্ড ব্যাপারটার মধ্যে একটু এক্সট্রা। আমার মনে হয় যে বিউটিফুল ফেস, মানে বিউটিফুল ফেসও অনেক কিছু আনতে পারে, যেটা মধুবালা এনেছে, যেটা মাধুরী দীক্ষিত এনেছে। হ্যাঁ, এদের তো বোঝার এটাই। প্রয়োজন হয়নি। এদের বোল্ড হওয়ার প্রয়োজন পড়েনি। তো বিউটিফুল ফেস থাকলে অটোমেটিক্যালি সব ভালো আর সুন্দর এসে যাবে। তো ফেস ইজ মোর ইম্পর্টেন্ট, আমি এটা মনে হয় করি যে ফেস ইজ মোর ইম্পর্টেন্ট দেন বডি, আমার এটা মনে হয়। তো আমি এটাই বলবো যে আরো বেশি ফেসের দিকে নজরটা যেন একটু বেশি গেলে ভালো হয়, বিকজ আমাদের বেঙ্গলিদের ফেসটা এতটাই সুন্দর। আপনারা দেখবেন যত ইন্ডিয়াতে যত মেয়েরা আছে, যে মিষ্টুগান বা যে কিউটনেস বা সবকিছু আমাদের ফেসের মধ্যে সবকিছু আছে। আপনি দেখবেন, মানে আমি যদি নিজেকে বলি, আমি যখন শাড়ি পরি একরকম লাগি, যখন জিন্স টপ পরি একরকম লাগি, যখন শর্ট স্কার্ট পরি একরকম লাগি, যখন মানে সবকিছু ড্রেসে আলাদা আলাদা লাগি। তো তার জন্য আমি এটাই বলবো যে আমাদের বেঙ্গলি বিউটি যেটা যেটা বং বিউটি, ইটস এটা এত অব্দিও হয়। ঠিক আছে, তার জন্য আমার এটাই মনে হয় যে ডেফিনেটলি অত বেশি বোল্ড আর হটনেস থেকেও যেটা মধুবালা মাধুরী দীক্ষিতের টাইমে ছিল, ওরাও শর্ট ড্রেস পরেছে, মাধুরী দীক্ষিত শর্ট ড্রেস, বাট ওদের পিকচারের মধ্যে যে ব্যাপারটা ছিল, যে সুন্দরতা ছিল, সেই সুন্দরতা আসলে ইন্ডাস্ট্রিতে আরো বেশি ভালো লাগবে। না, এটা তো তুই বললি, মানে মানে অসুবিধা কি ফিল করেছিস এই কদিনের কাজে? অসুবিধা আমি তো বললাম যে আমি কোনো অসুবিধা ফিল করিনি। অসুবিধা মানে যেমন আমরা, মানে আমাকে যেমন সবাই বলে, হ্যাঁ দাদা যার সাথেই কথা বলি, হ্যাঁ সেই একটা জায়গাতে তুই যেটা এক্ষুনি হ্যাঁ, 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 হ্যাঁ। রিলেটেড উইথ দ্যাট, হ্যাঁ যে অলওয়েজ একটা জিনিসই শুনতে হয়, হ্যাঁ তুমি বোল শুট করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো হ্যাঁ, সেটা আমাকেও বলেছে। তো আমি তখন, এবার যার যেটা মানে প্রয়োজন, তো আমাকেও বলেছিল একজনা, তো আমি বলেছিলাম যে না, আমি করব না। যদি কোনো বা ক্লিন ওয়ার্ক থাকুক, দেন ঠিক আছে, ডেফিনেট। তার মানে তো না আজকে আমিও একটা ড্রেস পরে আছি, ঠিক আছে, আমারও স্লিভলেস আছে, আমিও ড্রেস পরে আছি, ঠিক আছে, একটা ক্লাসিনেস ব্যাপারটা যেন থাকে, হ্যাঁ, চিপ ব্যাপারটা যেন না থাকে, হ্যাঁ, মানে মানে যেন ওই ব্যাপারটা যেন না থাকে। ডেফিনেটলি আমি একটা গভর্নমেন্ট সেক্টরে জব করি, ঠিক আছে, ওই একটা আমাকে একটা আমিও একজন রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, তো আমাকে তো ওইটাও একটা রিপ্রেজেন্ট ব্যাপারটাও আছে, যে একটা চক্ষু লজ্জা ব্যাপারটা আছে, তো সেটা আমাকেও বলেছে। বাট ইটস ফাইন না, সব তো সেম হয় না, না সব ইন্ডাস্ট্রিতে কিছু না কিছু খারাপ থাকে, কিছু কিছু ভালো থাকে, ঠিক আছে। আজকে এই ইন্ডাস্ট্রিতেও খারাপ আছে, ভালো আছে, বাট যেহেতু খারাপটা বেশি পোর্ট্রে হচ্ছে বলে ভালোটা লোকেরা দেখতে পারে না, আর আদার্স ইন্ডাস্ট্রিতে খারাপটাকে পোর্ট্রে করে না। কেন কি, হ্যাঁ, খারাপটাকে পোর্ট্রে করে না, কেন কি খারাপটা পোর্ট্রে করলে তাহলে ওদের কোম্পানি চলবে না, এটা হলো অ্যাকচুয়াল কারণ। তো সেটাই আমি, আর আমার পার্সন যেটা বললাম আর কি, মানে মধুবালার মাধুরী দীক্ষিত টাইমটাতেও প্রচন্ড সুন্দর সুন্দর আপনারা দেখবেন, তো সেটা এখনো আছে বেঙ্গলিসের মধ্যে, তো সেটাকে পোর্ট্রে করলে বেশি ভালো লাগবে। দেখো, আর একটা কথা বলি, এই যে তুই জব করিস, হ্যাঁ যখন তুই অফিসে যাস, হ্যাঁ তোর মোটামুটি সবাই তো তোর ইনস্টাগ্রাম ফেসবুকে আছে, হ্যাঁ 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 তারা তোকে কি চোখে দেখে, কি রকম ভাবে দেখে? সেলিব্রিটি, আমাদের পায়েল, এই ম্যাম, এন ত্যান, এটা কিভাবে দেখে? হ্যাঁ হ্যাঁ, সবাই এখন এটাই বলে। আমি যখন কিছু ছিলাম না, তখন আমাদের ব্যাংকের নাম ছিল বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। তো আমাকে তখন বলতো বিজিবিবি নায়িকা, তো আমাকে বলতো বিজিবিবি, মানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের শর্ট ফর্ম বিজিবিবি, তো বিজিবিবি নায়িকা বলতো তখন আমাকে। তখন আমি কিছুই হইনি, জাস্ট মানে আমার লুক, মানে এটা দেখছেন আমাকে, এটা নর্মাল লুক, হ্যাঁ, এই লুকে আমি কারোর সাথে মিট করতে হলে এই লুকে যাই, ঠিক আছে। তো তখন বলতো,
আর আমি যখন ক্রাউন পেয়ে গেছি, ফার্স্ট রানার আপ হয়ে গেছি, মিসেস ইস্ট ইন্ডিয়া হয়ে গেছি, প্রাইড অফ মিসেস ইস্ট ইন্ডিয়া, তখন আমাকে এখন, হ্যাঁ এটা সত্যি, সবাই এখন আমাকে এটাই বলে যে আমাদের ব্যাংকের সেলিব্রিটি। এটা সত্যি কথা, মিথ্যা কথা বলবো না, সেলিব্রিটি এসছে, আমার অনেক ফ্যান আছে, এটা আমাকে সবাই বলে আমার নাকি অনেক ফ্যান আছে। তো এটাই আর কি, কপাল, আর কি বলবো। আগামী দিনে এমন হবে যে পায়েলও আমাদের সাথে স্পেশাল গেস্ট, চিফ গেস্টের চেয়ারে গিয়ে বসবে, সাথে জুরি তো ওকে অলরেডি দেখেই নিয়েছি, সাথে এটাও ওর কিন্তু আজ থেকে অ্যাড হয়ে গেল যে আমরা যে শোতে গেস্ট হিসাবে যাই, স্পেশাল গেস্ট হিসাবে যাই, সেখানে আমরা পায়েলকেও দেখতে পাবো। যাই হোক, রুমা ম্যাম রেডি, আমরা এবার ছোট্ট করে একটা কেক কাটবো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, যেটা পায়েল আমাদের জন্য নিয়ে এসছে, বাট আমরা সবাই মিলে এটা এনজয় করবো। Yeah, the most beautiful lovebirds. Happy Valentine's Day to the most beautiful lovebirds. থ্যাংক ইউ ভেরি মাচ। নিয়ে এসো রুমাদি। এই ঋতুপর্ণাকে একটু ডাকো। নাকি কেকটাকে এই দিকটা আনো। হ্যাঁ, না না, আমি বলছি, আমি এদিকটা যাবো, ম্যাডাম এদিকটা আসবে। না 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 না, লভ বার্ডস কাছে কাছে না থাকলে হবে। এটা একটু কেকটা ক্যামেরায় দেখি আমি, ক্যামেরা দেখি আমি। ক্যামেরা দেখতে পাচ্ছে, ঝকঝক করছে কেক। বিউটিফুল লাভ বার্ড। ঋতুপর্ণা, আগে একটু ছবি তুলি আমরা। আর একটু আয় এখানে, একটু ছবি তুলে দিতে হবে। স্যার এদিকে তাকান, ম্যাডাম এদিকে তাকান। স্যার ওখান থেকে একটা সেলফি তুলে নিন। সেলফি? দা ঋতুপর্ণা আসছে। আসছে? ওয়াও, তোমার ফোনটা আনো নি না? ওই যে ফোনটা ওখানে। শুরু হলো। রুমাদির ফোনটা দে আর তোর ফোনটা দিয়ে ছবি তুলে দে। রুমাদির ফোনটা রুমাদিকে দিয়ে দে, তোর ফোনটা দিয়ে তুই একটু ছবি তুলে দে। তোর ফোনটা দিয়ে একটু ছবিটা তুলে দে। দাঁড়া, আমি তুলছি। ক্যামেরাটা একটু কেটে গেছে। ক্যামেরাটাকে একটুখানি ডান দিকে ঘোরা, পায়েলের দিকে, একটা গ্যাপ তৈরি হয়ে আছে। ঠিক আছে, আমার দিকে অনেকটা জায়গা ছিল। গাছটা ভালো লাগছিল। ভালো লাগছিল। রাখো। যাক, এটাও আমাদের কাছে একটা স্পেশাল ব্যাপার যে আজকে আমরা ভ্যালেন্টাইন্স ডে দিন, আমি তো কেক আনিনি, পায়েল এনেছে, বাট ভগবান তো জুটিয়ে দিয়েছে, বলো খিরমাদি। যার জন্য মানে আজকে স্পেশালি পায়েলের জন্য, স্পেশালি আমাদের মিষ্টি পায়েলের জন্য আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা আরো সুন্দর হয়ে গেল। এই কেকটা আনার জন্য আর এই সুন্দর সন্ধ্যাটার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্ল্যান করেছিল, মিথ্যা বলবো না, প্ল্যান করেছিল, তারপরে বললো থাক ওর একটুখানি আজকের দিনটা ওর হ্যাঁ, হ্যাঁ, তোর কোনো তোর ব্যাপার টাইমিংটার না। জন্য মেন ঠিক ব্যাপারটা আছে, তো কোনো ব্যাপার না, ওকে তো পাওয়া চলো রুমাদি, অফিস আছে। কেকটা কাটাও।
একটুখানি উঠে আয়, সামনেটা উঠে আয় একটুখানি, স্টিল তুলিস, হ্যাঁ ভিডিওটা হচ্ছে, ওই তো ধরো না আপনি ধরুন। আমরা দুজনে মিলে কাটবো। সেটাই তো বলছি। এ কি হচ্ছে দুজন? সেই ইয়ের সময় সেই হাতে হাত দেয় না, সে বিয়ের সময় ওকে ধরতে হয় না। বাবা ভুলে গেছে বেচারা। ধরছে। কাটো। আর একটা পিস করা, হ্যাঁ না না হাত দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওই তুলে দিচ্ছি কেন? হ্যাঁ। আমরা কিন্তু পুরোটাই খেয়ে নিচ্ছি, হ্যাঁ খেয়ে নাও। দারুণ দারুন। দারুণ। পায়েলের জন্য কাটো, তুমি পায়েলকে খাওয়াটা, আমি খাওয়াচ্ছি। হুম, পায়েল তুই খাবি, সত্যি সত্যি খাবি কেকটা? দেখ হ্যাঁ হ্যাঁ তোর হাঁ দেখে নিল কিন্তু সবাই। এটা পড়লো, নিচে পড়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক কেকটা ভীষণ ভালো। ঋতুপর্ণাকে খাওয়াতে পারছি না। ঋতুপর্ণা ঋতুপর্ণা মানে সুন্দর মেইডের ড্রেস পরে আছে। বাড়িতে থেকে কাজ করলে কি করা যাবে? মধুমন্তী মাইতি লিখেছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ঋতুপর্ণা বলছে আমাকে দিদি পায়েলদি চিনতে পারছে না। যে এতে প্রতাপদা প্রোগ্রামে গেল না ও আমার সাথে, ও হ্যাঁ পাশে দাঁড়িয়ে ছবি তুললো, আচ্ছা তোকে চিনতে পারিনি। আসলে ওইটা অন্যরকম ড্রেসে ছিল, এটা একটা জাতীয় পোশাক না, বাড়িতে জাতীয় সে তো পোশাক। ঠিকই, সে তো রাস্তায় প্রিয়াঙ্কা চোপড়া বেরোলে লোকেরা চিনতে পারবে না, রাইট? এটা ঠিক। প্রিয়াঙ্কা চোপড়া দেখবে না, না? তাও আমরা বাড়িতে এমনি নর্মালও থাকি ঠিকঠাক, কিন্তু ওরা তো না সেজে, ওদের তো যা তা। হ্যাঁ ওদের না সেরে একদম চেনে যায় না। ওটা তো আছে, মানে অ্যাকচুয়ালি বিউটিটা ওটাই না যে সেজে ভালো লাগবে। হ্যাঁ কার মুখটা আঁকড়ে, দুর্গা ঠাকুরের মূর্তি এরকম থাকলে তো ভালো লাগে। হ্যাঁ, আমাকে এইটা কিন্তু আঁকড়ে একটা থাকবে। দারুণ কথা বলেছে, এটা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টদের শোনা উচিত। অনেকে বলে না ওই সেজেছে বলে সুন্দর, না আমি একটা যা তা জিনিসের মধ্যে সাজ রূপদান করতে পারি না, না। তার মুখের এটা মানে ফিচারটা। ফিচারটাও সেরকম হতে হবে, তবে না আমি যে যে কালার গুলো দিচ্ছি বা যে যে প্রসেসে দিচ্ছি, তবে না সেই রূপটা সুন্দর আছে। এই যে চোখটা বড়, নাকটা টান টান, জ লাইন শার্প, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবে না সুন্দর লাগে। লাগে। সেজেছে বলে সুন্দর না, এটা বাজে কথা। এই কথাটা দারুণ বলেছে। ঠিক দারুণ। ঠিক মানুষ ঠিক ঠিক কথা বলেছে, একদম। সে তো এটা বলে খুব যাবে ভালো। দুর্গা ঠাকুরকে, যে এখন দুর্গা ঠাকুরের চোখগুলোকে গোল গোল করে দিল, ঠিক আছে, দুর্গা ঠাকুর কি ওরকম লাগবে? একদম। না। দুর্গা ঠাকুরের মূর্তিটাকে ওইভাবে আঁকা হয়েছে চোখগুলো, তখনই তো আসল রূপটা, মানে মুখ দিয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, কেন? একদম। এটার জন্য ইচ্ছা করে। যে রূপদান করছে তার একটা কাজ, তারপর যে বানাচ্ছে। যে বানাচ্ছে, আচ্ছা যে আবার যে ফটোগ্রাফিটাও করে, হ্যাঁ আর তারও তো একটা দান হ্যাঁ, আছে, exactly, বিশাল বড় দান exactly, আছে। exactly. হ্যাঁ, ফটোগ্রাফি করে, সুন্দর মতন এডিটিং করে, হ্যাঁ। সেগুলোও তো একটা না, সবকিছু লাগে একটা সবকিছু জিনিস লাগে থেকে, একটা জিনিস থেকে। র হয় না। যাই হোক একটু কমেন্টস পড়ে নি। কল্যাণ গুপ্ত, কল্যাণ গুপ্ত আমাদের একজন সিনিয়র ফটোগ্রাফার, উনি লিখেছেন হ্যালো স্যার, হ্যালো। দেবার্পণ সেনগুপ্ত 4টে লাভ সাইন পাঠিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। করতে লিখেছে লাভলি ভ্যালেন্টাইন্স ডে কাপিল মিস্টার এন্ড মিসেস দাশগুপ্ত। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি ডেস্কটপে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ দেখছি তো। কল্যাণ গুপ্তর সঙ্গে যোগাযোগ রাখি, শুনিয়ে খুব মানে সিনিয়র ফটোগ্রাফার একজন। যাই হোক আমাদেরকে এবার আস্তে আস্তে শেষ করতে হবে। শেষ বেলায় একটা কথা বলি, ফ্যাশন ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদের জন্য, অ্যাজ এ মানে মডেলদের জন্য তোর কোনো স্পেশাল মেসেজ? মডেলদের জন্য আমার মেসেজ এটাই যে কিছু খারাপ লোকেদের সাথে পথ চলার সময় যদি দেখা হয়ে যায়, তার মানে এটা না যে পথটা শেষ হয়ে গেছে। আমরা এক্স্যাক্টলি কিছু খারাপ মানুষের সঙ্গে দেখা হয়ে যাওয়া মানেই যে জগৎটা খারাপ তা নয়। তা নয়। হ্যাঁ, আমরাও একটা কোনো ডেস্টিনেশনে যাওয়ার সময় রাস্তাতে যখন যাই, অনেক রাস্তার মধ্যে অবস্টেকলস আসে, আমরা কিন্তু আমাদের ঠিক ডেস্টিনেশনে পৌঁছে যাই। তো ডেফিনেটলি খুব কষ্ট হয়, ডেফিনেটলি হবে,
আমাদের সব রাস্তায় কষ্ট হয়, কিন্তু যদি লক্ষ্য ঠিক থাকে আর অটল থাকে তো কেউ থামাতে পারে না। যদি আপনি থেমে যান তাহলে মনে রাখবেন যে আপনার সেই লক্ষ্যটা ছিলই না। খুব হার্ড এটা মনে হবে, বাট এটাই ট্রুথ। যদি আপনি হেরে যান তো ওটা আপনার লক্ষ্য ছিল না। তো তার জন্যে এগিয়ে চলুন। খারাপ লোকও আসবে জীবনে, সবারই জীবনে আসে, আবার ভালো লোকও আসবে জীবনে। এই ব্যালেন্সটা ভগবান সবসময় আমাদেরকে দিয়ে থাকেন। আমরা খারাপ লোকের সাথে কম মিশতে পারি, আমরা কিন্তু ভালো লোকের সাথেই মিশতে পারি। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলার, 10টা ব্যবসায়ীর সঙ্গে যদি আপনি আড্ডা মারেন, গল্প করেন, আপনি একটা ব্যবসায়ী হয়ে উঠবেন। 10টা টিচারের সাথে বসেও যদি আপনি একদিন আড্ডা মারেন, অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু 10টা বেকার মানুষের সাথে বসে যদি আপনি আড্ডা মারেন, সেক্ষেত্রে কি আপনি দিনের শেষে পাবেন সেটাও আপনি খুব ভালো করে জানেন। এটা মুখে বলার দরকার পড়ে না। সুতরাং সঙ্গটা ভীষণ ভালো করতে হবে আমাদের। সঙ্গই মানুষকে অনেক ওপরে নিয়ে যায়, সঙ্গই মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। আজ সোমার প্রোগ্রামে গিয়ে আরজু ম্যামের সঙ্গে দেখা, আরজু ম্যামের মাধ্যমে খড়গপুরে যাওয়া আমার আর রোমা ম্যামের, সেখান থেকে গিয়ে অনেক বড় একটা পরিবার পাওয়া, সেখানে গিয়েই আজ পায়েলের সাথে আলাপ। আজ পায়েল আমাদের বাড়িতে, আমাদের সাথে, যেখানে মা দুর্গা এসে বসেন সেইখানে পায়েল। সুতরাং সবকিছুই ভগবানের আশীর্বাদ। প্রত্যেকটা সম্পর্কই এরকম ভাবেই হয়তো তৈরি হয়। সুতরাং ভবিষ্যৎ আমাদের ভালো হবে, 2026 আমাদের ভালো যাবে এবং বসন্ত উৎসবও ভালোই হবে। যেটা হবে সেটা ভালোই হবে, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। ভগবানের না ইশারা থাকলে তো একটা গাছের পাতাও তো নড়ে না। তো সেটা সবকিছু তো আমরা মেনে নেব না, কি আছে তাতে? হয়তো মিরাক্কেল, এতেও তো একটা কোনো মিরাক্কেল হতে পারে। যেটাই হবে সেটা ভালো হবে, মেনে নিতে হবে। কল্যাণদা লিখেছে কিছু খারাপ মানুষের থাকা দরকার, না হলে ভালো মানুষকে চিনবে কিভাবে। ঠিক, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সত্যিই তাই, কিছু খারাপ মানুষের থাকা দরকার, না হলে ভালো মানুষগুলোকে চিনব কি করে। বস ভালো হতে চাই না, কিন্তু মানুষকে ভালো করতে চাই, ভালো রাখতে চাই তাদের। ভালো রাখতে চাই। আমরা ভালো থেকো, ভালো রাখো, কথাতেই আছে, পাশে থেকো। সোনালী লিখেছে হার থাকলে জিতও থাকবে। একদম একদম। কল্যাণ লিখেছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বাকিটা আপনারা বলবেন। সোনালী লিখছে নিজের লক্ষ্য ঠিক থাকলে সব সম্ভব। ইয়েস, সব সম্ভব, ভালো কিছুই সম্ভব। বসন্ত উৎসব কবে? বসন্ত উৎসব 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ, শনিবার আর রবিবার, দুদিন কলকাতা ময়দান। পুরো কলকাতা ময়দান জুড়ে সেদিনকে আমরা ছেয়ে যাব। ইডেনে খেলা হলে যেরকম কলকাতার অবস্থা থাকে, আশা করছি 28শে ফেব্রুয়ারি আর 1 মার্চ কলকাতা ঠিক তত মানুষকেই দেখতে পাবে, আর প্রচুর সুন্দরীদের দেখতে পাবো আমরা। যাই হোক, শেষ করছি। পায়েল, একসাথে সবাই শুভরাত্রি। 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 শেষ করছি।